শুধু করতে থাকে। আচ্ছা আচ্ছা আগের ব্যাচে সবাই লিভ নিছে? দেখেন তো আর কেউ আছে নাকি অচেনা? ফারুক হাসান ভাই আছে। কে বলেন তো? এই যে আবু বকর সিদ্দিক, রহমান রনি। আবু বকর সিদ্দিককে দিলাম। রহমান রনি কোথায়? ওই যে উপরে। আপনি যাকে উপরে দেখতেছেন আমি তো দেখব হোসেন মাহমুদ তিনি তো আমাদের না নাকি? সাদি। এই যে রনি মাহফুজা রহমান রনি। মাহফুজুর রহমান রনি। আর নাই না? নবু হোসেন নবু? তাহলে বললেন যে নাই আর এই যে আপনি আমাদের ব্যাচেরই নবু হোসেন আমাদের ব্যাচ। ভাই আমি তো এই ব্যাচেরই। আমিনুল ইসলাম। ও নবু ভাই কি আমাদের ব্যাচেরই? জি ভাইয়া। আমি খেয়াল করিনি আপনার নামটা একদিনও তাহলে। না আছে উনি আমাদের ব্যাচেরই। ভাই এই যে আমিনুল ইসলাম, উনি কি আমাদের ব্যাচের? কোথায়? জি ভাই এই আচ্ছা আচ্ছা। কেন ভাই আপনাকে তো বলছিলাম, আপনি তো মানে কিন্তু ঠিক একজন না। আর আপনাকে খুঁজে পাওয়া যায় না। আপনাকে বলছি এক্সাম দিতে, আপনি তো বের হয়ে যান। ঠিক আছে নোমান ভাইয়ের দোষ এটা, ওনাকে খুঁজেই হ্যাঁ, পাওয়া যায় না। আর আমরা সবাইকে ডেইলি মিটিং এ জয়েন হওয়ার আগে সবাইকে মেনশন দিয়ে বলি, শুধু মিটিং এ জয়েন ওনাকে হয়ে কার্ড পাঠাইতে হবে, ঠিক আছে? উনি ওই মিটিং এ আসবে না। ওনাকে ওনার বাসার ঠিকানা নেন, আজকে কার্ড পাঠিয়ে দেবেন যে আমন্ত্রিত অতিথি, এবং ব্যানারে ওনার নাম লিখবেন প্রধান বক্তা, এরকম লিখতে হবে তাহলে। আচ্ছা আচ্ছা, আমরা কালকে বলছিলাম যে আমরা মোটামুটি টেমপ্লেট নিয়ে আর করবো না, আমরা আজকে ফাঁকা উপর ডিজাইন করব। আমরা সেটা শুরু করে দিই। হচ্ছে ব্যাস 9। মেহেরোজ আক্তার কোথায় গেল? মেহেরোজ আপনার তো আছে না। এক সেকেন্ড না, 1 মিনিট। আচ্ছা আপনারা কি প্র্যাকটিস করছেন বাসায়? ভাই আমার এক্সামের কারণে আমি করতে পারতেছি না। যার এক্সাম ছিল বাদ, এক্সাম তো এক্সাম।
এখন আর থিম ভাই মানে ই ডিলিট আর করতে হবে না, ইনস্টলের উপর template আছে। হ্যাঁ মানে দেখা গেছে বাইজে গেছি, তখন আবার একটা থিম ডিলিট করে আবার একটা আনইনস্টল করতেছি, এরকম হইতেছে। মানে ফুল না 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 কমপ্লিট ভাই, করতে পারি নাই। আচ্ছা এখন থেকে থিম বলতে টেমপ্লেটের কথা বুঝাচ্ছেন এই তো? জি টেমপ্লেট জি। আমি আজকে আমরা একদম সাদা পেজের উপর করবো, এখন আর আপনাকে টেমপ্লেটের ব্যাপার ডিলিট করতে হবে না, আমি বলে দিচ্ছি। হয়ে গেছে। স্ক্রিন দেখা যাচ্ছে না? না ভাই, আপনি তো স্ক্রিন শেয়ার করেন নাই। শেয়ারই করিনি, তাহলে দেখবেন কেন? দেখা যাচ্ছে? জি ভাইয়া। হাসনাইন আচ্ছা, কালকে আমরা এই যে এটা ফাঁকা করেছিলাম না আমাদের ওয়েবসাইটে, এটা আপনাদের ক্লাসেতে করেছিলাম। আচ্ছা এখানে কিছুই নেই, দেখা যাচ্ছে? তো ফার্স্ট টাইম আমরা যেটা করব, আমরা ড্যাশবোর্ডে যাব, ড্যাশবোর্ডে আসি, ড্যাশবোর্ডে এসে এখানে আমরা পেজ ক্রিয়েট করব। তো আজকে আমরা অ্যাফিলিয়েট মানে অ্যাফিলিয়েট ওয়েবসাইট কেমনে, আমি বলছিলাম না অ্যাফিলিয়েট ওয়েবসাইট একটা বানানো দেখাবো, এটা অ্যাফিলিয়েট ওয়েবসাইট কেমন হয়। তো আমরা এটা অ্যাফিলিয়েট ওয়েবসাইটের জন্য বানাবো। আর অ্যাফিলিয়েট ওয়েবসাইট গুলো কেমন হয় কেউ জানা আছে, মানে কেউ দেখেছেন এর আগে অ্যাফিলিয়েট সাইট কেমন হয়? অ্যাফিলিয়েট সাইট কেমন হয় দেখেছেন এর আগে কেউ? না ভাই, দেখা হয় নাই আমার। অ্যাফিলিয়েট সাইট কোনো একটা পার্টিকুলার টপিকের উপর হয়। ধরেন আমি যদি একটা দেখাই এটা আউটডোর, আর যদি আমি দেখাই এটা হোভারবোর্ড, এছাড়াও বিভিন্ন মানে যেই আপনি যেই একটা বেস্ট কোনো একটা জিনিস নিয়ে সার্চ দেন, দেখবেন যে এরকম সাইট পাবেন। দেখেন
এটা হচ্ছে আউটডোর এক্সপার্ট। এই ওয়েবসাইট শুধুমাত্র হ্যামক নিয়ে লেখা, দেখেন এই যে শুধু হ্যামক, এবং টোটাল ওয়েবসাইটে হ্যামক নিয়েই করা। ঠিক আছে, এখানে আপনি যেটাতে ক্লিক করবেন সেটাতে হ্যামক, হ্যামকের অ্যাক্সেসরিজ হ্যামক আর হ্যামকের টিপস। আবার এটা যদি আমি যাই, এটা হোভারবোর্ড নিয়ে বানানো। এই যে হোভারবোর্ড, প্রত্যেকটা হোভারবোর্ডের বিভিন্ন জিনিস ভালো খারাপ, হোভারবোর্ডের মানে ব্যবহার করার গাইড, কিভাবে ফিক্স করবেন, কিভাবে চার্জিং করবেন, মানে হোভারবোর্ড। অ্যাফিলিয়েট সাইটগুলো বেসিক্যালি এরকম হয়, মানে অ্যাফিলিয়েট সাইটগুলো বেসিক্যালি কোনো একটা টপিকের উপর করতে হয়। ঠিক আছে, তো আমরা টপিক এখন শিখতে আসি না, আমি জাস্ট একটু বোঝার জন্য বলি। অ্যাফিলিয়েট সিস্টেম মডেলটা কিভাবে কাজ করে। আপনি ওয়েবসাইট বানালেন, বানায় আপনি কোনো একটা জিনিসের উপর আপনি ধরেন এই জিনিসটাই, এটা কি, এটা সিরাম, কিসের এটা, এক মিনিট। আচ্ছা, এইরকম একটা প্রোডাক্ট, এইরকম, এটা যদি বাদ দেন, আপনি একটা ক্যাটাগরি যদি আমি ধরি, দেখেন এখানে অনেক ক্যাটাগরি আছে। এখানে ক্যাটাগরি ধরলাম স্পোর্টস এন্ড আউটডোর, সার্চ করেন। স্পোর্টস এন্ড আউটডোর আবার অনেক সাব ক্যাটাগরি আছে। স্পোর্টস এন্ড আউটডোরের মেইন ক্যাটাগরি, এর আন্ডারে তো আবার অনেক কিছু আছে। স্পোর্টস এন্ড ফিটনেস আছে, আউটডোর রিক্রিয়েশন আছে, আউটডোর রিক্রিয়েশনে যাই। এখানে আবার দেখেন আছে আউটডোর ক্লোথিং আছে, ক্যাম্পেইন আর হাইকিং আছে, ক্লাম্বিং আছে, অনেক কিছু। ওয়াটার স্পোর্টস আছে, আমি ধরেন ওয়াটার স্পোর্টস যাই, ওইটার মধ্যে দেখেন আবার কি আছে, ক্যানোয়িং আছে, ড্রাইভিং এন্ড আছে, কায়াকিং আছে, স্ট্যান্ড আপ আছে, সার্ফিং আছে। এগুলো কিন্তু অনেকগুলো টপিক না। আবার যদি আমি এখান থেকে সার্ফিং এ যাই, দেন কতগুলোর মধ্যে কতগুলো টপিক। সার্ফিং এর মধ্যে আবার সার্ফ বোর্ড আছে, বডি বোর্ড আছে, স্কিম বোর্ড আছে। ঠিক আছে, আমি যখন সার্ফ বোর্ডে যাই, কতগুলো জায়গাতে আমি ভিতরে যাচ্ছি। এই লং বোর্ড আছে, শর্ট বোর্ড আছে। এই যে যারা অ্যাফিলিয়েট করে তারা বেসিক্যালি এরকম একদম ন্যারো ডাউন দেখেন। আর কিন্তু ক্লিক হচ্ছে না। এখানে যদি ক্লিক করি, এটা নিচে কিন্তু আর কোনো অপশন আসতেছে না, এটা লাস্ট লং বোর্ড, শর্ট বোর্ড। তার মানে আমি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করি আর আমার যদি এই টপিকটা পছন্দ হয়, তাহলে আমি কি করতে পারি, আমি সার্ফিং এর কি করতে পারি, লং বোর্ড, শর্ট বোর্ড নিয়ে শুধুমাত্র একটা ওয়েবসাইট বানাতে পারি। বুঝতে পেরেছেন? আবার আমি যদি চাই আর একটু বড় করতে চাই আমার সাইটটা, তাহলে আমি সার্ফিং বোর্ডের সাথে বডি বোর্ড, স্কিম বোর্ড, এই 3 প্রকার বোর্ড নিয়ে আমি কাজ করতে পারি। যে আমি ভাই 3টে বোর্ড নিয়ে কাজ করব, একটা সার্ফিং বোর্ড, একটা হচ্ছে বডি বোর্ড, একটা হচ্ছে স্কিম বোর্ড। এই 3টে টপিক নিয়ে আমি একটা ওয়েবসাইট বানাতে পারি। আবার এটার মধ্যে যখন মানুষ ক্লিক করবে, যেমন এখানে যেমন অপশন আসতেছে, ওরকম যখন মানুষ বডি বোর্ডে ক্লিক করবে, তখন বডি বোর্ডের যে শর্ট বোর্ড, লং বোর্ড আছে, এটার খালি বডি বোর্ডের কোনো মানে টাইপ নেই, একটাই টাইপ। মানে অ্যাফিলিয়েট সাইটগুলো এরকম একটা টপিকের উপরে। জাস্ট এতটুকু বোঝাতে পেরেছি আমি, মানে চাচ্ছিলাম আপনার কি বুঝতে মানে বুঝেছেন কিনা বলেন তো একটু। জি ভাইয়া, বুঝেছি। আচ্ছা, আচ্ছা, ক্যাটাগরি বলতে কয়টা ক্যাটাগরি আমি তো বললাম। ক্যাটাগরি বলতে এই দেখেন, আমি যখন হোভারবোর্ড নিয়ে এটা করা, আমার হোভারবোর্ড নিয়েই খালি করা। আপনি চাইলে এই যে সার্ফিং নিয়ে ধরেন আপনার নিচটা হচ্ছে সার্ফিং, সার্ফিং এর মধ্যে সার্ফিং, এই 3টা বোর্ড নিয়ে আপনি কাজ করবেন। মানে কেন আমি বলি, হ্যাঁ অসুবিধাটা বলি, আপনি আপনি পুরোটা নিয়েও কাজ করতে পারবেন যদি আপনার এরকম থাকে। কারণ এখানে একটা অ্যাফিলিয়েট সাইটে অনেক কন্টেন্ট লিখতে হয়, বুঝতে পেরেছেন? এবং কন্টেন্টের জন্য বাজেট ভালো লাগে। আপনি যদি নিজে কন্টেন্ট রাইটার হন, তাহলে তো মোটামুটি সমস্যা নেই। আর যদি আপনি লিখায় নেন রাইটারকে হায়ার করে, পার 1000 ওয়ার্ডের জন্য $15, $20, $30 পর্যন্ত নেয় 1000 ওয়ার্ড লিখতে। তাহলে আপনি যদি বেশি নিয়ে কাজ করেন, আপনি অতগুলো মানে অতগুলো এফোর্ড করতে পারবেন না, এক, বুঝতে পেরেছেন? আর অল্প টপিক থাকলে সেই টপিকগুলো কভার করে আপনি এটা ডিটেইলসে লিখতে পারবেন। মানে আপনি একটা, দুটো, 3টে বিষয় এরকম করে ডিটেইলসে লিখতে পারবেন। কিন্তু আপনি এতগুলো বিষয় ডিটেইলসে লিখতে গেলে আপনাকে আপনি সিঙ্গেল লোক হিসেবে পারবেন না। এরকম বড় বড় কিছু ইয়ে আছে, এজেন্সি আছে, তারা এগুলো করে, অনেকগুলো টপিক নিয়ে কাজ করে। যেমন 10 বেটস, 10 বিটস নামে একটা সাইট আছে, 10 এই যে বেস্ট, এই যে বিটস বেস্ট লেগে যায়, বেস্ট 10 বেস্ট, এই যে একটা, এইটা এরা অ্যাফিলিয়েট করে, কিন্তু এরা দেখেন মাল্টিপল জিনিস নিয়ে কাজ করে।
ড্রোন নি করে, টেক গিয়ার নি করে, আউটডোর গিয়ার নি করে, কার অ্যাক্সেসরিজ। এত বড় এটাও বড় সাইট, কিন্তু তারপরে দেখেন ওরা টেকনোলজির এই যে গ্যাজেট নিয়ে কাজ করে এই টাইপের। দেখেন ওরা যেটাই করেন টপ 10 নিয়ে করে, এই যে টপ 10 বেস্ট, মানে 10টা করে ওরা সবসময় রিভিউ করে, 10টার উপরে রিভিউ করে। আমি যদি দেখি, এই দেখেন টপ 10 বেস্ট স্মার্ট ওয়াচ ফর আইফোন, এই যে লিখছে, এখানে কত বড় কন্টেন্ট লিখছে একটু খেয়াল করেন। এই যেখান থেকে শুরু করেন, কাউন্ট করার টুল আছে, তো আমরা এগুলোতে না যাই। এই দেখেন শুরু করছে লেখা, এই প্রস কনস, এই যে আবার দিছে, এই যে দেখেন। তো এরকম একটা কন্টেন্ট লিখতে 1000 ওয়ার্ড লিখতে $20 খরচ হয়, বুঝতে পেরেছেন? আপনি যদি এরকম খরচ করতে পারেন তাহলে আপনি বড় সাইট নিয়ে কাজ করবেন। কিন্তু অ্যাফিলিয়েট সাইটগুলো সবসময় আমরা বলি মাইক্রো নিশ, এটা যারা একটু ঘাটাঘাটি করবেন তারা জানবেন যে মাইক্রো নিশ নামে একটা কথা আছে, আমরা মাইক্রো নিশ নিয়ে কাজ করবো। বুঝতে, এই যে দেখেন কত বড় কন্টেন্ট লিখছে। এক কন্টেন্ট লিখতে আপনার মনে করেন যে $100, $70, $80 করে উপরে খরচ হবে, 4-5 হাজার করে ওয়ার্ড লিখে একটাই, বা $120 খরচ হবে। $120 করে আপনি কয়টা কন্টেন্ট পোস্ট করতে পারবেন আপনার সাইটে? আবার বেশি পোস্ট না করলেও সাইট র্যাঙ্ক করবে না সহজে, বুঝতে পেরেছেন? এই জন্য করি আর কি, যাতে আমরা একটা বিষয়ের উপরে এক্সপার্ট হইতে পারি, বা গুগলের কাছে আমরা এক্সপার্টাইজ দেখাইতে পারি যে ভাই আমি হোভারবোর্ড নিয়ে সাইটটা, আমার হোভারবোর্ড নিয়ে আমি যাতে হোভারবোর্ড রিলেভেন্ট জিনিসগুলো আমাকে প্রায়োরিটি দেয় বেশি, বুঝতে পেরেছেন? আর যখন মাল্টিপল জিনিস দেবেন তখন মাল্টিপল জিনিসে আপনাকে এক্সপার্টাইজ দেখাইতে হবে। এই জন্য মাল্টিপল জিনিসকে আমরা কমই করি। একদিকে হচ্ছে সাইট বেশি বড় হয়ে যায়, হ্যাঁ, তবে আপনি পরবর্তীতে আস্তে আস্তে বড় করতে পারেন। আপনার নামটা যদি এমন ভাবে নিতে চান, আমার এটা হোভারবোর্ড, এটা কিন্তু আমি হোভারবোর্ডের বাইরে আর খুব বেশি নিতে পারবো না, হোভারবোর্ডের রিলেভেন্ট জিনিসগুলো আমি নিতে পারবো। কিন্তু এটা আউটডোর এক্সপার্ট, এটা কিন্তু ও হ্যামক নিয়ে কাজ করতেছে এখন, যদি হ্যামক নিয়ে যখন ওর কাজ করা শেষ হবে তখন সে হয়তো অন্য আউটডোর অন্য একটা জিনিস নিয়ে কাজ করতে পারবে। কিন্তু অবশ্যই রিলেভেন্ট আউটডোর রিলেভেন্ট প্রোডাক্টে হতে হবে। আবার এখানে এসে আইফোন নিয়ে কাজ করতে পারবে না, কারণ এখানে তার আউটডোর জিনিসটা মানে নাম দেখলে বুঝবে যে আপনি আউটডোর কোনো আউটডোরের জিনিস নিয়ে কাজ করেন, বুঝতে পেরেছেন? তো যাই, এগুলো আমরা যখন শিখবো তখন এগুলো নিয়ে আমরা ডিসকাস করবো। আমরা এখন ডিজাইনিতে আছি, এখন এগুলোতে না যাই। তো ফার্স্ট টাইম যেটা করতে হবে, আমি একটা করে রাখছি এখানে, দেখি এই যে আমরা একটা ভ্যাকুয়াম নিয়ে সাইট দেখাবো, মানে মানে ডেমো সাইট হিসেবে ভ্যাকুয়াম দিয়ে বানাচ্ছি আর কি, ঠিক আছে? তো আমি ফার্স্ট টাইম একটু পেজ গুলো বানাই ফেলবো, তার আগে ক্যাটাগরি বানাবো। এগুলো হচ্ছে ক্যাটাগরি। আমি একটু এই যে পেজ, কি কি পেজ আছে কালকের এর আগের বানানো পেজ গুলো মনে হয় থাকার কথা। আচ্ছা, পিপিসি টিপিসি যা আছে আমি কেটে দিচ্ছি, আবার তো কোনো পেজে রাখবো না। আমি ট্রাস্টে রাখলাম, ঠিক আছে? তো আমি প্রথমে কি করব, সবার আগে দেখেন এখানে আমাদের ওয়েবসাইট কিন্তু একদম ফাঁকা। আচ্ছা, এই সাইটটাতে আমরা প্রিভিউ দেখবো, একদম ফাঁকা, কিচ্ছু নাই। দেখেন এটা কিভাবে করছি মনে আছে কালকে? ওই তারা টেমপ্লেট আপডেট করেন, টেমপ্লেটটা একটা যে কোনো টেমপ্লেট সিলেক্ট করে ওই টেমপ্লেটের নিচের অপশনগুলো টিক মার্ক না দিয়ে শুধু ডিলেটেডটা টিক মার্ক, মনে আছে? সবাই কথা বললেন, নোমান ভাই কিন্তু ভালো বুঝে, ঠিক আছে? ওনার সাথে কেউ তাল দিয়েন না, পরে কিন্তু সব আচ্ছা, সবাই একটু কথা বলেন আমার সাথে। সবাই কি ক্লাসে আছেন? জি ভাইয়া। হ্যাঁ, আমি জি ভাই কোশ্চেন করলে আছে। নোমান ভাই আনসার দেয় কেন? আপনারা আপনারা কথা বলতে পারেন না? মোহাম্মদ আলী ভাই, কথা বলতে হবে। জি ভাই। জি ভাই, কথা না বললে ওই পিছিয়ে পড়ে যাবেন, ঠিক আছে? কথা বলতে হবে, স্ক্রিন শেয়ার করে দেখাইতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে। আর যদি ভয় পায়ে পিছিয়ে পিছিয়ে থাকে যে দেখুক আমি সবাই করুক আমি একটু দেখি, তাহলে আপনি কিন্তু পিছিয়ে পড়ে যাবেন। আচ্ছা, তো সবার আগে যেটা করতেছি, আমরা কিছু পেজ বানাই ফেলবো। যেমন কমন একটা পেজ, আমাদের একটা হোম পেজ বানাতে হবে।
ওই যে কালকে বলছিলাম না আমরা একদম এই সাদা পেজের উপর ডিজাইন করে দেখেন, আজকে একদম কিচ্ছু নাই, আমাদের টেমপ্লেট কিছু নাই, ঠিক আছে? তো আমরা আজকে সবার আগে একটা হোম পেজ বানাবো। এই যে বানাই ফেললাম, হোম লিখলাম, পাবলিশ, ডান। হোম পেজ আমাদের বানানো রেডি, ডান। এরপর একটা ওয়েবসাইটে কি কি পেজ থাকে বলেন তো? এসেনশিয়াল পেজ কি কি থাকে বলেন? হ্যাঁ, অ্যাবাউট থাকে, কন্টাক্ট আস থাকে, আমরা অ্যাবাউটও বানাই ফেলি। সার্ভিসেস অ্যাবাউট থাকে, সার্ভিস দিব না, আমরা অ্যাফিলিয়েট সাইট বানাবো। অ্যাফিলিয়েট সাইটে সার্ভিস থাকে না, অ্যাফিলিয়েট সাইটে প্রোডাক্টের কি থাকে। অ্যাফিলিয়েট, আচ্ছা আচ্ছা, হোম অ্যাবাউট বানাই ফেললাম, এরপর কন্টাক্ট বানাই ফেলি। সেন্ট মেসেজও থাকে ভাইয়া, কি থাকে? সেন্ট মেসেজ। ইউটিউব ভিডিও আপনি দিতে পারেন চাইলে, মানে ট্রিক্স হিসেবে, মানে ইউটিউব ভিডিওর জন্য আমাদের এই করতে পারেন। অ্যাফিলিয়েট সাইটগুলো দেখতে পাচ্ছি আমি, আপনারা যে কোনো জিনিস বলেন, বেস্ট, আমি একটা ভ্যাকুয়ামের সাইটে বানাই আপনাদের সার্চ করে দেখাই। বেস্ট ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে আমি সার্চ দিলাম। একটা ভ্যাকুয়ামের সাইট দরকার, শুধু একদম স্পেসিফিক ভ্যাকুয়ামের সাইট। ভ্যাকুয়ামের সাইট আলাদা করে পাওয়া খুব আচ্ছা, বেস্ট কর্ডলেস ভ্যাকুয়াম ক্লিনার, বেস্ট ভ্যাকুয়াম ক্লিনার ফর কার্পেট। আচ্ছা, সমস্যা নেই, আমি এখান থেকে আপনাদের দেখাই। দেখেন অ্যাফিলিয়েট সাইটগুলো এইরকম টাইপের হয়, আমি এটা বন্ধ করে দিই। প্রোডাক্ট রিভিউ, এরপর হচ্ছে অ্যাবাউট, এই টাইপের হয় আর কি, মানে প্রোডাক্ট রিভিউ থাকে, এই ধরনের জিনিসগুলো থাকে আর কি অ্যাফিলিয়েট সাইটের ক্ষেত্রে, এরকম জিনিসগুলো হয় আর কি। হ্যাঁ, অ্যাফিলিয়েট সাইটে বেসিক্যালি প্রোডাক্ট রিভিউ, কারণ ওই প্রোডাক্ট রিভিউ করে তো আপনি সেল করবেন, সেল করে আপনার রিভিউর উপর যদি কিনে তখন তো আপনি কমিশন পাবেন, আদারওয়াইজ তো পাবেন না। এই জন্য এই সাইটগুলো এরকমই হয়। আচ্ছা, ওই জন্য আমরা কোথায় ছিলাম? কন্টাক্ট, আমরা পেজগুলো বানাই ফেলি। তার কন্টাক্ট পেজ হয়ে গেছে, তারপরে আর কি কি পেজ থাকে? হোম, অ্যাবাউট, কন্টাক্ট, এরপর প্রাইভেসি পলিসি থাকে না? প্রাইভেসি পলিসি, প্রাইভেসি, জি ভাইয়া, ডিএমসিএ প্রাইভেসি পলিসি। মনে পড়ছে এখন অনেকের। বাংলা ছবির মধ্যে কি বাড়ি খেলেন নাকি মাথার মধ্যে? তারপরে ভাই থাকে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন খুব একটা থাকে না, ওটা হচ্ছে আমরা ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন প্রোডাক্টের সাথেই দিয়ে দিই আর কি। ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন থাকলে সার্ভিসগুলোতে, যে ভাইয়া আপনার সার্ভিস আমি কতদিন পাবো, আপনাদের পেমেন্ট সিস্টেম কি, এই সেই। প্রাইভেসি লিখলাম, প্রাইভেসি নিয়ে একটা পেজ বানিয়ে ফেললাম। এরপর হচ্ছে ও আচ্ছা, টার্মস অফ কন্ডিশনস দিলাম। আর কি আর থাকে না, মোটামুটি এগুলো বেসিক পেজ। আচ্ছা, এখন আরো কিছু পেজ বানাইতে হবে, যেমন এই জিনিসগুলো এখন কোন ভাই আপনি কোথায় পেলেন? এগুলো আমরা যখন অ্যাফিলিয়েট মার্কেটিং শিখবো তখন আমরা এগুলো কিভাবে মানে করতে হয়, এগুলো রিসার্চ করে আমি দেখবো। তো
এটা হচ্ছে ক্যাটাগরি। আমরা একটু ক্যাটাগরি বানাই ফেলি কিছু। ক্যাটাগরি বলতে এই যে একটা ওয়েবসাইটে যখন আপনি উপরের দিকে ধরেন, অনেকে এগুলা পেজ বানায়, কেউ ক্যাটাগরি। যেমন এটা একটা ক্যাটাগরি, মানে প্রোডাক্ট রিভিউ। এখানে ক্লিক করেন। এটা হ্যাশট্যাগ দিয়ে রাখছে নাকি? এগুলো হচ্ছে ক্যাটাগরি। অনেকে মানে লিঙ্ক করে, অনেকে হচ্ছে হ্যাশট্যাগ দিয়ে রাখে আর কি। দেখো আমরা ক্যাটাগরি বানাই ফেলি। ক্যাটাগরি কোথায় বানাবো বলেন তো, মনে আছে কারো? পোস্টে দিয়ে নিচে। এই যে এই যে সার্ভিস একটা ক্যাটাগরি ছিল, এটা ডিলিট করে ফেলি আপাতত। ডিলিট হয়ে এত সময় লাগে কেন? আমরা বেস্ট ভ্যাকুয়াম নামে একটা ক্যাটাগরি বানিয়ে ফেললাম। অ্যাড নিউ ক্যাটাগরি, এই যে করে ফেলছি। এরপর আবার একটা ক্যাটাগরি নেই। এই নামগুলো আমি আগে আপনারাও পারবেন এগুলো কিভাবে করতে হয়। কম্পিউটারদের দেখে এটা বানাইতে হয়, তো এটা আমরা পরে শিখবো। আমরা একটা বানাই ফেলি আর কি। হোম হাউজার দিলাম, এটাও দিয়ে ফেললাম। এরপর হচ্ছে পার্টস এন্ড অ্যাক্সেসরিজ, মানে আপনি যে প্রোডাক্টটা সেল করবেন তার তো পার্টস এন্ড অ্যাক্সেসরিজ তো লাগবে, মানুষের লাগতে পারে। দিলাম, এই সবগুলো করলাম, অ্যাড হয়ে গেল। আচ্ছা, আপনারা যদি মেনু মেনু অ্যাড করে দেখেছেন, তাহলে আমরা একবার সবগুলো করে ফেলি, তারপরে একবারে আমরা অ্যাড করি, না একটা একটা করে 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 দেখাবো। আচ্ছা, একটা একটা করে করে দেখে দাঁড়ান। অ্যাপিয়ারেন্স থেকে মেনু। এই দেখেন, আগে তো টেমপ্লেট ছিল, আগে তো আপনাদের অনেক কিছু করা ছিল, এখন কিছু করে না। এখন কিন্তু তাহলে আপনার একটা মেনু বানাইতে হবে, একটা মেনুর নাম দিতে হবে। এখন মেনুর নাম জববার। মেনুর নাম যা ইচ্ছে তাই দেন, পরে যদি বুঝতে পারেন যে জববার মানে হচ্ছে উপরে প্রাইমারি মেনু, তো আপনি চাইলে ওটাও করতে পারেন, বা আপনি নামও দিতে পারেন যে প্রাইমারি মেনু। ঠিক আছে, প্রাইমারি মেনু, এটা যে প্রাইমারি মেনু, এই যে টিক মার্ক দিতে হবে। এই যে প্রাইমারি মেনু নাম দিতে হবে এরকম কিছু না যে ভাই এটা প্রাইমারি এখানে লিখলেন, এরকম না। আমি যদি এখানে টপ বার মেনু লিখলাম, টপ মেনু, তাও হবে, মানে একটা মেনুর নাম দিলেই হলো। এই যে দিলাম, এই যে ক্রিয়েট মেনু, তাছাড়া কিন্তু হাইট আছে। এই যে মেনুটা ক্রিয়েট করলে এটা দেখবেন যে জীবন ফিরে পাবে। এই দেখেন, এগুলো কিন্তু এখন জীবন ফিরে পাইছে। এখন আমাদেরকে প্রথমে পেজ গুলো অ্যাড করতে হবে। দেখেন আমি সবগুলো পেজ সিলেক্ট করলাম, আমি যে পেজ গুলো বানাই ফেলাম এতক্ষণ। অ্যাড মেনু, যেখানে মেনুটা অ্যাড করি, এই চলে আসছে। অবশ্যই সামনে হোম, তারপরে অবশ্যই অ্যাবাউট, এরপরে অবশ্যই কন্ট্রাক্ট, প্রাইভেসি পলিসি। আচ্ছা, প্রাইভেসি পলিসি আমরা এখানে অ্যাড করব না, কারণ আছে। প্রাইভেসি পলিসি ডিলিট করলাম, এগুলো নিচে অ্যাড করবো আমরা সাইডে। কন্ট্যাক্ট অ্যাবাউট অ্যাড করবো না, আগে অ্যাড করে আপনাদের দেখাই, এরপর আমি কেটে দেবো আবার। এগুলো নিচে অ্যাড করবো কোডিং করে। কি হয়ে গেল, এত স্লো কেন? অ্যাড হয়ে গেছে। এখন আমরা একটু প্রিভিউ দেখি, এখান থেকে সব ফাঁকা। এর আগের দিন তো আপনার টেমপ্লেটে ইকোর সাথে সব মেনু আসছিল, আজকে কিন্তু আমরা নতুন করে মেনু বানাইলাম একদমই। দেখেন খুব সাদা সাদা লাগতেছে না? সমস্যা নেই, এটা আমরা একটু পরে রংচং করবো। আচ্ছা, এরপরে আমরা তো অ্যাড করলাম, কি বলে এটাকে, পেজ গুলো অ্যাড করলাম। ক্যাটাগরিতে 3টা বানাইলাম, ক্যাটাগরি গুলো অ্যাড করে ফেলি। এদের নিচে ক্যাটাগরি, যে এটা হচ্ছে পেজ, এই যে ক্যাটাগরিজ, ভিউ অল করেন। এই যে ক্যাটাগরি গুলো, যে 1টা 2টা 3টা, আনক্যাটাগরিজটা অ্যাড করার দরকার নেই।
তিনটা এখানে এই মেনুতে যোগ হোক, ক্যাটাগরিতে যোগ হলো। এখন অবশ্যই অ্যাবাউট পেজ আমি এখানে রিলেট করলাম, কন্ট্যাক্ট পেজে রিলেট করলাম। কেন করলাম সেটা পরে দেখাচ্ছি। মানে অ্যাফিলিয়েট সাইটে কন্ট্যাক্ট অ্যাবাউট এগুলো মানে অতটা ভ্যালু কম, এগুলো হচ্ছে পিছে এই করলেই হচ্ছে, রাখলেই হচ্ছে। এখন ধরেন আমি না, এসব লাগবে না। আচ্ছা, আপনি চাইলে এইগুলো আপার কেস লোয়ার কেস মানে সবগুলোই ক্যাপিটাল লেটারে করতে পারেন, কোনো সমস্যা নেই। থাক, হোমটা থাক, বেস্ট ভ্যাকুয়াম হোম। এই দেখেন এটা আবার এইচটাকে স্মল লেটার হয়েছে, ঠিক করে দেন। এটা পেজ ঠিক করে দিলাম। হাউস এন্ড হোম এন্ড হাউস, এখানে এন্ড হবে, ঠিক হয়ে গেল। এটা পার্টস এন্ড অ্যাক্সেসরিজ, পার্টস পার্টস মাঝখানে একটা এন্ড অ্যাক্সেসরিজ, সেভ মেনু। এরকম হয়েছে। আচ্ছা, এখন আমরা বাকি পেজগুলো ক্রিয়েট করে ফেলি। আরো আমাদের পেজ আছে, মানে মেনুর ক্যাটাগরি আন্ডার পেজ আছে, এখানে দুটো পেজ আছে, এখানে দুটো পেজ আছে, এখানে একটা পোস্ট আছে। এটা করতে হতে আমি একটু করে ফেলি। পেজ আর পোস্ট কখন করবেন, মানে কিভাবে বুঝবেন কোনটা পেজ করব, মানে আপনার নিজের সাইডের ক্ষেত্রে কোনগুলো পেজ করব আর কোনগুলো পোস্ট করব, বলেন তো, কেউ বলতে পারবেন? পেজ কোনগুলো হয়, পোস্ট কোনগুলো হয়? অ্যাড নিউ পেজ, কেউ একটা আনসার করেন তো। ভাই পেজের আন্ডারেই তো পোস্ট হয়, তাই না? পেজের আন্ডারে পোস্ট হয় এরকম ব্যাপার না, একটু বুঝে শুনে বলেন। পোস্ট বলতে ভাই আমরা যে প্রোডাক্টের বিষয়ে অ্যাড দিব সেটাই পোস্ট। মানে পেজ পোস্ট আলাদা কোনো বিষয় না। আপনি আপনার মতো করে চাইলে আপনি যেটা পেজ সেটা পোস্টও লিখতে পারেন, পোস্টটা পেজে লিখতে, সেটা সমস্যা নেই। কথা হচ্ছে আমরা নর্মালি যেটা করি, ব্লগিং যারা করি বা এটাই তো বেসিক্যালি ব্লগার সাইট বলা হয় এই সাইট গুলাকে। তো ব্লগ যে রেগুলার যেগুলো আপনি লিখবেন, মানে ধরেন কি যে আপনি যে বিষয় ধরেন ভ্যাকুয়াম নিয়ে যেটা লিখতেছেন, তার মানে প্রতিদিন আপনি এটা পোস্ট লিখতে পারেন যে ভ্যাকুয়ামের 10টা ভালো দিক, ভ্যাকুয়ামের 5টা খারাপ দিক, ভ্যাকুয়াম কেমনে ইউজ করতে হয়, কেমনে ভ্যাকুয়াম দিয়ে আপনার কম্পিউটার ল্যাপটপ পরিষ্কার করতে হয়, এরকম জিনিসগুলো আছে না, যে ইনফরমেটিভ টাইপের, মানুষ যেসব ইনফরমেশন জানার জন্য আসে, ওগুলো বেসিক্যালি মানুষ ব্লগে শেয়ার করে, মানে এটা ডাইনামিক থাকে। আর পেজ গুলো বেসিক্যালি স্ট্যাটিক হয়, মানে পেজ গুলো কখনো চেঞ্জ হয় না। যখন আপনি এডিট করবেন, 3 মাস পরে যখন এডিট করবেন তখন 3 মাস পরে এডিট হবে, আর না হলে ওরকমই থাকবে। আর পোস্ট গুলো কি হয়, রেগুলার আপনি যখন পোস্ট করবেন, ফেসবুকের মধ্যে পোস্ট করেন, ওরকম পোস্ট গুলো সব ব্লগে গিয়ে জমা হয়। পেজ গুলো করে ফেলি, তারপর আরো ভালো করে বোঝাচ্ছি এটা। পেজ বানাচ্ছে এখন আবারও। প্রথমে কি বানাইলাম বলেন তো? প্রথমে বানানোর মধ্যে মানে পেজ, কয়েকটা এজেন্সিয়াল পেজ বানাইলাম, আবার ক্যাটাগরি বানাইলাম, এখন বানাচ্ছি আবার পেজ। কেন বানাচ্ছি দেখাচ্ছি। আজকের ক্লাসটা কিন্তু ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? এতদিন যেসব ঘোটাঘুটি করে করছেন, এটা আজকে একদম ফুল একদম নিজে করা, এটা কিন্তু সব করা ছিল। আর ওয়েবসাইটে সবসময় আগে হেডার করতে হয়, ফুডার করতে হয়, এটা বাকি মাঝখানেটা করতে বেশি সময় লাগে না, মানে আমাদের ওয়ার্ডপ্রেস আর সময় লাগবেই না।
কাজ কি কঠিন লাগে বেশি বুঝতে পরে ভিডিও দেখতে? না ভাইয়া, কি মন রাখার জন্য বললেন নাকি? না ভাইয়া, মন রাখার জন্য কেন বলবো? ভাইয়ের সামনে কেমনে বলি ভাই মন খারাপ করি? কি ভাই আপনার কাছে কঠিন লাগে সেটা আমি জানি, আপনার কঠিন লাগা উচিত। দেখেন আমরা পেজগুলো বানিয়ে ফেললাম, এই পেজগুলো এখন আবার মেনুতে গিয়ে অ্যাড করে ফেলি। এই যে যে পেজগুলো বানাইলাম এখন ওই পেজগুলো আগের গুলো বাদে নতুন যে পেজগুলো বানিয়ে ফেললাম ওগুলো অ্যাড করি। দেন যে বেস্ট, এটা বেস্টের সাব মেনু থাকবে, এই যে এই দুটো বেস্টের এখানে থাকবে। তারপরে হচ্ছে এই যে এইটা থাকবে হচ্ছে এখানে, এইটা থাকবে হচ্ছে এখানে, আর এটা থাকবে হচ্ছে এখানে। সেভ। একটা গুরুত্বপূর্ণ পেজ খোলা হয়নি, যেটা বললাম ব্লগ নামে একটা পেজ খুলতে হয়, ব্লগ। ওটা করতে করার পর একটা গুরুত্বপূর্ণ কাজ আছে সেটা বলি। আগে পেজটা ক্রিয়েট করে ব্লগ লিখে, ব্লগও লিখতে পারেন অথবা আপনারা মানে করতে পারেন ওই এটা কি বলেন ভ্যাকুয়াম ক্লিনার গাইড, বা আপনি গাইড লিখতে পারেন, যেটা লেখেন ওটা ব্লগ হিসেবে কাজ করবে আর কি। তো বোঝার সুবিধার্থে ব্লগ লিখে দেখাচ্ছি, আপনারা যে কোনো নামেই খুলতে পারেন আর কি। মানে এই যেটা আপনি যেমন ওই যে একটু আগে সাইটে দেখালাম ওখানে লেখা ছিল হচ্ছে ক্যাম্পেইন টিপস, ওটাই হচ্ছে ব্লগ বেসিক্যালি। ব্লগ বানাই ফেললাম। এখন যেটা করতে হবে আপনাকে দেখেন ইম্পর্টেন্ট কাজটা হচ্ছে ব্লগ বানানোর পর প্রথম সেটিংসে আসতে হবে। সেটিংসে এসে আপনাদেরকে বলেছিলাম যে সেটিংসে এসে পারমালিঙ্কে এসে একটা জিনিস করতে হবে, এটা বলেছিলাম পারমালিঙ্কে এসে। না ভাইয়া, বলেন। আচ্ছা, না বলে থেকে একটা জিনিস দিয়ে খেয়াল করেন, আমি যদি এখন বেস্ট ভ্যাকুয়াম এখানে ক্লিক করছি, এটা আসতেছে, কমে আসতেছে না। আচ্ছা যদি আমি স্ল্যাশ দিয়ে অ্যাবাউট দেই, অ্যাবাউট আসছে। প্রথমে যেটা করতে হবে এই যে হচ্ছে কোন পেজটাতে গেলাম, সেটিংসে আসলাম না, এই যে সেটিংসে এসে প্রথমে আপনি আসবেন হচ্ছে পারমালিঙ্ক। সেটিংস থেকে পারমালিঙ্কে এসে এই কাজগুলো প্রথমে করে রাখবেন, করে ফেলবেন একদম। এই যা যেটা করলাম সেটারও আগের কাজ এটা। হ্যাঁ, পারমালিঙ্কে দেখেন ডে এন্ড নেম আছে, কারো ক্ষেত্রে এই যে এটা থাকবে, আপনারা দেবেন পোস্ট নেম, এটা সিলেক্ট করবেন, এটা সিলেক্ট করবেন। আর একটা কাজ আছে সেটিংসে রিডিং এ আসবেন, রিডিং, সেটিংসে রিডিং অপশনে গিয়ে সেভ তো করলাম না। দেখেন এখানে আপনাকে কোনো কিছু সিলেক্ট করে নাই, দেখেন আপনাকে যেটা করতে হবে আপনি চাইলে যে লেটেস্ট পোস্ট গুলো যদি আপনি চান যে এখন পোস্ট করার সাথে সাথে সেটা আপনার নিতে যাবে কি বলে এখন পোস্ট করার সাথে সাথে ওইটা আপনার হচ্ছে হোম পেজে আসবে, তাহলে আপনার ইওর লেটেস্ট পোস্ট করতে পারেন। আপনি যদি চান না আমি হচ্ছে হোম পেজটাকে স্ট্যাটিক রাখবো আর মানে ব্লগ পোস্টটাকে ডাইনামিক করবো, তাহলে যে এটা এই যে স্ট্যাটিক পেজ, এটা ক্লিক করার সাথে দেখা যায় এটা হাইট থেকে ভিজিবল হলো। এখন হোম পেজটাকে আপনাকে দেখা দিতে হবে যে আপনার ওয়েবসাইটের হোম পেজ কোনটা, যে হোম পেজটা হচ্ছে হোম লেখা যাবে সেটা। আর পোস্ট পেজ কোনটা, মানে যেখান থেকে এই যে এখান থেকে যখন আপনি পোস্ট করবেন সেই পোস্টগুলো কোথায় যাবে এটা সিলেক্ট করে দিতে হবে, সেটা আপনি ব্লগে যাবে। এই যে এটা, এই কাজটা খুবই ইম্পর্টেন্ট। সেভ চেঞ্জ, নরমাল লিঙ্ক এটা সেভ করা নেই, নরমাল লিঙ্কটা একটু করে নিই, এটা পোস্ট নেম করে সেভ করতে হবে, সেভ।
আর রিডিং এ আরেকটা জিনিস বলছিলাম মনে আছে, ওই যে এটা এই যে নিচে ডিসকারেজ করার ব্যাপারটা, এটা বলছিলাম মনে আছে এটা আপনাদের? এটা বলে নিই আপনাদের সার্চ ভিজিবিলিটি ডিসকাস করতে। না না, বলেন ভাই, নাই, বলেন। না ভাইয়া। এটা খুবই ইম্পর্টেন্ট। আপনার এটা ওয়েবসাইট মানে ইনস্টল করার পরে এটা করা উচিত। তাহলে গুগল কি করবে, মানে আপনি যখন কাজ করবেন এই এর ফাঁকে গুগল বা যে কোনো সার্চ ইঞ্জিনের রোবট এসে আপনার সাইটকে ইন্ডেক্স করবে না। ইন্ডেক্স মানে হচ্ছে তাদের ডেটাবেজে এরকম এলোমেলো ওয়েবসাইট দিয়ে যাবে না। ওটা নিয়ে গেলে ওটাই আপনার ওয়েবসাইট হিসেবে কাউন্ট করবে, যে ওগুলো না আপনার কন্টেন্ট। তো এটা ওই সার্চ ইঞ্জিনকে বন্ধ করে রাখা, এটা হচ্ছে ডিসকারেজ করা, মানে সকল সার্চ ইঞ্জিন যাতে আপনার সাইটে এসে আপনার এখান থেকে কোনো কিছু কপি করে তাদের ওই মানে এতে ইন্ডেক্স না করতে পারে তাদের ডেটাবেজে। আপনার শুনেন না যে সাইট লাইভ করে, এটা হচ্ছে লাইভ করা। যখন আপনি টোটাল ওয়েবসাইটে কাজ শেষ করবেন তারপরে এই ডিসকারেজ বাটনটা উঠাই দিবেন, তখন আপনার সাইট গুগল কি করবে, ইউজ করতে হবে, অ্যাক্সেস করতে হবে। আর যতক্ষণ পর্যন্ত ডিসকারেজ করা ততক্ষণ পর্যন্ত রোবট এসে আপনার সাইট অ্যাক্সেস করতে পারবে না। বুঝতে পেরেছেন? এটা অফ করে রাখবেন, এটা ডিসকারেজ করবেন, এটা এরকম করে দেখাই দিবেন হোম পেজ কোনটা আর ব্লগ কোনটা। আর এখানে ব্লগ না লিখে যদি আমি অন্য যে পেজ দিতাম সেখানেই যাইতো, কারণ আমি যদি কন্ট্যাক্ট পেজে দেই তাহলে ওই পোস্ট থেকে পোস্ট করলে কন্ট্যাক্ট পেজে যাইতো, কিন্তু কন্ট্যাক্ট পেজে কখনো পোস্ট করবে না। এই জন্য আপনি ব্লগ লিখতে পারেন বা গাইড লিখতে পারেন বা টিপস লিখতে পারেন, যেটা দেখেন সেটা এখানে দেখাই দিবেন বা সেভ চেঞ্জেস। আচ্ছা, এই কাজগুলো সব শেষ, আমরা পেজও বানিয়ে ফেললাম সবগুলোই। আমরা একটু আরেকবার মেনুতে যাই, ব্লগটা অ্যাড করে দিই উপরে। এই যে ব্লগটা থাকলো। তো এখন আমাদের সাইট একটু দেখি। আচ্ছা, এখন এই যে মাই ব্লগ, এটা যে সাইট টাইটেল, এটা আমাদের চেঞ্জ করতে হবে। এটা কোথা থেকে চেঞ্জ করবো বলেন তো একটু? এটা চেঞ্জ করতে কই যাইতে হবে কেউ বলেন? এটা চেঞ্জ করতে গেলে অ্যাবাউটে যাইতে হবে। হ্যাঁ, কাস্টমাইজে যাব। এক্স্যাক্টলি, এটা কে বললো এই কথাটা, কাস্টমাইজের কথাটা? হ্যাঁ, আমি বলছি। নাম বলেন। মিলি। থ্যাংক ইউ। নাম বলে টিভিতে টক শোতে প্রশ্ন করবো না, দয়া করে ওর নামটা বলে কোশ্চেনটা করেন, এরকম নাম বলতে হবে, কারণ আমি তো অন্য পেজে আছি। কণ্ঠ তো সবারই সেম মনে হয় আমার, কণ্ঠের মধ্যে আমি তফাৎ খুঁজে পাই না। আচ্ছা দেখেন, হ্যাঁ এটা চেঞ্জ করতে গেলে আমাদের কাস্টমাইজেশন যেতে হবে। কাস্টমাইজে যাই গেলাম, এরপরে যে হেডার, এরপর সাইট আইডেন্টিটি, এখানে এসে এই যে নিচে নিচে এই যে সাইট টাইটেল, এটাই যে দেখেন উঠাই দিতে হবে, যে ডিসপ্লেটাকে অন করে দিতে, অফ করে দিতে হবে। এই যে এটা চলে গেল। আর এখানে আপনার সাইটের নাম দিতে হবে। ধরেন আপনার সাইটের নাম কি, আপনার ব্যাচ 9 না, ব্যাচ 9, সাইটের নাম এটা, সাইট টাইটেলের নাম হচ্ছে ব্যাচ 9। এটা কোথায় কাজে লাগবে দেখেন, এটা কোথায় কাজে লাগবে, এই যে এখানে দেখবেন এটা কাজে লাগবে। এই যে লেখা কপিরাইট অমুক, এই যে এই জায়গায় আপনার সাইটের নামটা আসবে। ঠিক আছে, ব্যাচ আসলে ক্যাপিটাল লেটার দিয়ে লিখে দিলে ভালো লাগবে। আমি একটু সেভ করে দেখেন, এই জায়গায় এটা চলে আসবে, এই জায়গায়। আমার প্রিভিউ সাইটটা আমরা করে ফেলছি। আচ্ছা, আমরা আর একটা সাইট নিয়ে যাই। এই দেখেন ব্যাচ 9, ঠিক আছে, এখানে চলে আসছে ওটা, ওখানে যেটা করলাম। আচ্ছা, এরপর আমরা একটা লোগো নিয়ে ফেলি। আমার কাছে লোগো বলতে কারো লোগো নেই, আমার লোগোই আছে, তো আমারটাই দিই। এই যেখানে আপলোড করাই আছে, সিলেক্ট করলাম, স্কিপ ক্রপিং, এই যে লোগো দিলাম।
ঠিক আছে, লোগো দিলাম। সার্চ সাইড আইকনটা মনে আছে না কালকে? সাইড আইকনটা এখান থেকে দেওয়া। আচ্ছা, গেল। আচ্ছা, এখন আমরা তো এই যে সবই করলাম, এখন আমাদের লোগোর কালারটা চেঞ্জ করতে হবে। কোথা থেকে করতে হবে বলেন তো? লোগো এখন কালার চেঞ্জ করবো, কোথায় যাব বলেন? যে প্রাইমারি আনসার মেনুতে। করবে তার পছন্দের এই আনসারটা কে করলো? মাহবুবা খানম। আচ্ছা, আপনার পছন্দের কালার বলেন, আপনার পছন্দের কালার দিয়ে আমরা মেনুর কালার করব। ফেভারিট কালার কি বলেন? ব্লু। আচ্ছা, ঠিক আছে। তো এখানে দুইটা ব্যাপার আছে, আপনার কোশ্চেন আনসার অর্ধেকটা হচ্ছে অর্ধেকটা হয়নি। এখানে দুইটা সেকশন আছে, একটা হচ্ছে দেখেন, একটা হচ্ছে মেনু সেকশন, আর পুরোটা ব্যাকএন্ডে হেডার আছে। তো আপনি যদি মেনুতে কালার করেন, দেখে আমি এটা দেখাই আপনাদের, দেখেন যখন আমি মেনুতে কালার করবো তখন এই অংশটা শুধু কালার হবে। এই যে আপনার ব্লু কালারটা দিলাম, দেখেন এই দেখেন, তাহলে কালার এতটুকু হলো, এতটুকু হলো না, কারণ এতটুকু অংশটা হচ্ছে মেনুর অংশ, আবার এর ব্যাকএন্ডে আর পুরোটা সব আবার এখানে হেডারের অংশ আছে। এই জন্য মানে মেনুর কালার না করে এটা নর্মাল এরকমই থাকে, যে এখানে ক্লিক করলে আগের মতো আসলো। আমরা কালার করবো হচ্ছে হেডারে, প্রাইমারি হেডার। এই যে হেডারে এখানে এসে এই যে ব্যাকগ্রাউন্ড, কোথায় গেল, এই যে ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ডে এখানে কালারটা করবো, দেখেন ব্লু, যে আপনার পছন্দের কালার করা হইলো। এখন এটি একটু কমাই দেয়, দেখি যে কোনোভাবে ব্লু তো ভালো লাগতেছে না ভাই। ভালো লাগতেছে না এটা, না লেখাগুলো আমরা সমস্যা নেই, ওটা ভালো ব্লুর সাথে ম্যাচিং করে আমরা অন্য কালার করবো। হ্যাঁ, আচ্ছা, এই কালারটা ভালো লাগতেছে। শুনেন, সমস্যা নেই, আমি দাঁড়ান, আমি বুঝতে পেরেছি। এটা ভালো লাগবে না কারণ এই যে প্রাইমারি মেনুতে গিয়ে টেক্সটের কালারটা চেঞ্জ করতে হবে। মেনু, টেক্সট কালার হোয়াইট, বুঝতে পেরেছেন? আর হচ্ছে হোভার কালারটা দিতে হবে হচ্ছে ব্ল্যাক। হোভার কালার দিতে হবে হচ্ছে ব্ল্যাক, মানে যে যখন ধরবে এই যে ব্ল্যাক হবে। এই যে হোভার কালার যেন কোনটা? এই যে কার্সারটা ধরলে এই যে ব্ল্যাক হচ্ছে, এই যে। আচ্ছা। আচ্ছা, এখন এখন সমস্যা কি দেখেন, এখন হচ্ছে এই কালারটা ব্ল্যাক, তো এই যে ব্ল্যাক, কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ড সাদা, লেখাও সাদা, এই জন্য ব্যাকগ্রাউন্ড কালার আবার চেঞ্জ করতে হবে এখন মেনুর। এবার মেনু থেকে আবার ব্যাকগ্রাউন্ড কালার, যে মেনুতে ক্লিক করে এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা যেটা এই কালার, সেই কালারে আমাকে দিতে হবে, তাহলে ম্যাচিং হবে, বুঝতে পেরেছি? কি দিলাম, ও আমরা যেটা চেঞ্জ করছিলাম, ওহো, এই কালার কোডটা নিয়ে আসতে হবে আপু, তাহলে ম্যাচিং করবে। দাঁড়ান, এখানে কালার কোডটা নিয়ে আসতে হবে। করছি, এই যে কালারটা ইউজ করছি না, এই যে এটা, এই কালার কোডটা এই যেখান থেকে, কোথায় গেল কালার কোড, কোথায়? কালার কোড দেয় না, সমস্যা তো। হ্যাঁ, ওইটাই RGBA, কিন্তু এই সংখ্যাটা, এই সংখ্যাগুলো তো লাগবে। এত কাহিনী না করে আমরা এটা just একটা কালার করি, জাস্ট এই কালারটা করলাম, বেগুনি কালারটা রাখলাম। তা আপনারা যখন করবেন তখন ওই কালার ড্রপার দিয়ে কালার নিতে পারবেন, সমস্যা নেই। আমরা শুরু তাড়াতাড়ি করার জন্য করে ফেলি। তাহলে এখানে এসে মেনু, ওহো, আমরা তো হোভারের কালার করছি, দূর, এই তো বলি, এই যে নরমাল ব্যাকগ্রাউন্ড, এটা দেখেন। এখন সাবমেনু কালার করতে হবে। সাবমেনু ব্যাকগ্রাউন্ড কালার, এই দেখেন, এই হচ্ছে আমাদের ওয়েবসাইটের আমরা হেডার ডিজাইন করেছিলাম, ঠিক আছে?
আচ্ছা, এরপরে যতটুকু করলাম এতটুকু পাবলিশ করি, এরপর আমরা চেক করি। এটা এখন এই অবস্থায় আছে, আমরা যতটুকু করলাম আর কি। এই যে হচ্ছে আমাদের হেডার। আচ্ছা, হোম এই যে এখানে ক্লিক করলে হোমের কাজ করে, বুঝতে পেরেছেন? তাহলে হোম কিন্তু লাগে না, ম্যাক্সিমাম সাইটে এখন আর হোম লেখা থাকে না, খেয়াল করছেন? তাহলে আমরা হোমটা উঠিয়ে দিই, হোমটা এখান থেকে ডিলিট করে দিই, বিদায়। সেভ মেনু, আমরা হোমটা রাখবো না, পিচ্ছি পিচ্ছি লাগতেছে এতগুলোর মধ্যে হোমটাকে। হোম শেষ, হোম চলে গেছে আমাদের। এখন এটা, এখন দেখেন আমাদের আর কিছু খেলা আছে এখানে। আচ্ছা, কোথায় ডিজাইন করছিলাম এতক্ষণ? এখানে দেখেন, এখানে আরো অনেক কিছু আছে। প্রাইমারি হেডার, প্রাইমারি মেনু। প্রাইমারি মেনুতে দেখেন লাস্ট আইটেম ইন দা মেনু। এই যে আপনি চাইলে লাস্ট আইটেমে ওই যে সোশ্যাল আইকন দিতে পারেন, বুঝতে পারছেন? সোশ্যাল আইকন কি হবে? লাস্ট আইকনে যদি আপনি কেউ চাইলে সার্চ বক্স দিতে পারেন। কালকে এসব দেখাইছি, লাস্ট বক্সে কি দেবেন, এখানে সার্চ বক্স দিতে পারেন। একটু কথা বললেন, কালকে কি দেখাইছি সব এই সার্চ বক্স দেওয়া এখানে? না ভাইয়া দেখাননি। বলবেন, কারণ আমি অনেক আগের ব্যাচে দেখাই থাকি, অনেক সময় পরের ব্যাচে দেখাইছি, মনে হয় যে দেখাইছি, কিন্তু কাকে দেখাইছি কাদের দেখানি কনফিউজ থাকি। আচ্ছা, আমরা চাইলে সোশ্যাল আইকন নিতে পারবো, এই জন্য আমাদের এইচটিএমএল কোড নিতে হবে। দেখেন, সোশ্যাল মিডিয়া আইকন, সোশ্যাল মিডিয়া আইকন এইচটিএমএল। ঠিক আছে, এইচটিএমএল সার্চ করলে এই যে W3 থেকে আছে, এই সোশ্যাল মিডিয়া বাটন কোডে আছে। এই যে এই কোডটা যদি আপনি নেন, এই যে এই কোডটা কপি করে নেন, নিয়ে আপনি যদি একটু কাস্টমাইজ করেন তাহলে হয়ে যাবে। এই কোডটা একটু নোটপ্যাডে নেন, দেখেন এই কোডটা আমরা একটু এই যে এখানে পেস্ট করে নিলাম। এই যে এই কোডটা খেয়াল করেন সবাই, এই যে এই কোডটা নিয়েছি। এখন এই কোডটা আপনাকে এডিট করতে পারেন এখন, সেটা হচ্ছে এখানে আপনি ফেসবুকের লিঙ্কটা দেবেন। আমি একটু ফেসবুকের লিঙ্কটা দিই, https:// ওই হ্যাশট্যাগটা আছে না, এই যে হ্যাশট্যাগে দেখেন, এই যে হ্যাশট্যাগের জায়গায় জাস্ট করতেছি। এবার facebook.com /ইমন সরকার .bd, মানে আমার পেজের লিঙ্কটা দিলাম। তাই এতটুকু দেখেন, এতটুকু যদি আমি কপি করি, আমরা কোন পেজে ছিলাম দেখেন, এখানে দেখেন এই যে আমি সার্চ দিছি, লাস্ট আইটেমে কি হবে, জয়েন করতে পারছেন অনেকে না? লাস্ট আইটেম কি দিয়েছেন, সার্চ। এটা সার্চ বক্স চলে আসছে এখানে। আপনি এখানে অনেক টেক্সট দিতে পারেন, বাটনও দিতে পারেন। যদি বাটন দেন তাহলে বাটন চলে আসবে ওখানে। এর আগে থিমগুলোতে অনেকে বাটন দেখেননি, একটা করে বাটন থাকে এই পাশে, কন্টাক্ট, এই যে এটা সেটা বাটন থাকে, সেটা আপনি চাইলে বাটনও দিতে পারেন। আমরা বাটন দিব না, আমরা দিব হচ্ছে টেক্সট অথবা এইচটিএমএল, যেটা এখানে কন্টাক্ট আছে, একটা বাটন আসবে দেখেন, এখানে এই বাটনের কোড করা আছে, দেখেন কন্টাক্ট আছে। তো আমাদের অ্যাফিলিয়েট সাইটের কন্টাক্ট আছে, লাগবে না। আপনারা যদি ই সাইট হইতো, কি বলে এটাকে, যদি এটা হচ্ছে পার্সোনাল সাইট হইতো, তাহলে আপনারা এখানে ই করতে পারতেন, কল লিখতে পারতেন। এখানে কল লিখেন, সরি কি করলাম এটা, এখানে তো কোড, এটা বাটন, তো বাটন ক্লোজ করতেই হবে, BATTOF, এই যে এইটা, এখানে কল নামে এরকম করে কি করতে হবে। আমরা যেহেতু ওটা রাখবো না অ্যাফিলিয়েট সাইট, আমরা চাচ্ছি যে এখানে সোশ্যাল আইকন আমরা দিব। আমরা যে কোডটা করলাম, এই যে কোডটা এখান থেকে নিয়ে আসলাম,
এই কোডটা কই থেকে নিয়ে আসলাম বুঝতে পেরেছেন? সার্চ করে জাস্ট আমি গুগলে সার্চ করছি, লিখছি যে HTML সোশ্যাল আইকন HTML, আপনি এরকম লিখলে পাবেন সোশ্যাল আইকন HTML কোড বা ফুটার HTML, এরকম লিখলেই আসবে। সোশ্যাল আইকন হেডার HTML লিখতাও হবে, হেডার HTML কোড, সোশ্যাল মিডিয়া আইকন সোশ্যাল আইকন HTML কোড। ঠিক আছে, এই যে এটা আসছে, এই যে এটা আসছে, দেখেন এই যে এগুলো 20টা CSS সোশ্যাল মিডিয়া আইকন, এই যে এরকম করে সুন্দর আসছে, এই যে আইকন গুলো করা আছে। ঠিক আছে, এদের কোড করাই আছে, জাস্ট কোডটা খালি নিয়ে এসে আপনাকে পেস্ট করতে হবে। এটা লোড দেয় এখন, তো আমরা যেটা করছি দেখেন সেটা আমাদের হয়ে গেছে। এই দেখেন কাজ করছে, দেখছেন? ফেসবুক একটা আর টুইটার একটা, এখানে দুইটা কোড করা আছে। এখানে আপনি চাইলে ওই একই কোডটা এখানে লিঙ্কডইন বসাতে পারেন, এখানে যা ইচ্ছা মানে জাস্ট লিখলেই হবে। এই যে দেখেন কোথায় গেল, এই যে ফেসবুক করা আছে, ফেসবুক করা আছে, টুইটার করা আছে। ঠিক আছে, একইভাবে আপনি এই কোডটার মধ্যে লেখেন, যেটা লিখবে সেটা আসবেন। আরেকজন বলেন কি দিবেন, ইনস্টাগ্রাম দিতে চান? ইনস্টাগ্রাম, এই জাস্ট এখানে লিখতে হবে জাস্ট ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম, এটা ইনস্টাগ্রাম দিলে ইনস্টাগ্রামটা আসবে। এরপর বলেন যে আপনারা কি নেবেন, এখানে ধরেন লিঙ্কডইন নেবেন। লিঙ্কডইন, এই দুটো অ্যাড করে দেন, দেখেন এই দুটো চলে আসবে। ভাইয়া ইনস্টাগ্রামের বানানটা ভুল হয়েছে, টি এর পর আর হবে না। তাই জি ভাইয়া। বানান ভুল হলে কিন্তু হবে না। ইনস্টাগ্রাম, হ্যাঁ ইনস্টাগ্রাম, ঠিক আছে এখন? জি ভাইয়া এখন ঠিক আছে। ওকে, সময় দেন, এখানে ইনস্টাগ্রাম আর চলে আসবে, লিঙ্ক দিলে চলে আসবে। তোমার লাগতেছে একটু, যাই হোক আসবে। তো এইটা হচ্ছে আমরা হেডারটা এতক্ষণ সাজাইলাম, ঠিক আছে? ওটা আসুক, ততক্ষণ আমরা এদিকে যাই। আচ্ছা, এখন চাইলে আপনারা যদি মনে করেন যে এটা স্টিকি বানাবেন, তো কালকে স্টিকিটা আমি তো বলেই দিয়েছি। স্টিকিটা হচ্ছে এটাই, দেখেন এটা যে এখন আসতেছে না, এখন স্টিকি জাস্ট এখানে ক্লিক করলে স্টিকিটা হয়ে যাবে। এবং আপনারা চাইলে স্টিকের জন্য আলাদা করে লোগো বানাতে পারবেন, এই যে ডিফারেন্ট লোগো, এখানে ক্লিক করলে এই দেখেন স্টিকিটা হয়ে গেছে। স্টিকের অ্যানিমেশনটা কিভাবে স্লাইড আকারে আসবে। আসসালামু আলাইকুম। জি জি বলেন। আচ্ছা, ব্যাস 8 নম্বর, আপনাদের 8 নম্বর ব্যাচে আপনাদের সতীর্থ
একটা অর্ডার পাইছে, তাই ওই জন্য ফোন দিছিল। যাই হোক, তো কি বলতে চাচ্ছিলাম আমি? আচ্ছা দেখেন এই যে হ্যাঁ, ফাইবারে। তো আপনারা লাগিয়ে থাকেন, পেয়ে যাবেন। এই দেখেন আমরা দুটা বসালাম, এই যে ইনস্টাগ্রাম, লিঙ্কডইন সবগুলো চলে আসলো। তো আমরা এটা এরকম করে পাবলিশ করলাম। এরপর হচ্ছে ওই স্টিকির ব্যাপারটা বলতেছিলাম, যে স্টিকি এই যে এরকম করে করতে পারে। ঠিক আছে, লোগোটা আমারটা ওই যে ভালো না, মানে সুন্দর করে লোগো বানানো, এই জন্য এরকম লাগতেছে। লোগোটা সুন্দর মানে সুন্দর একটা লোগো দেওয়া লাগতো এখানে। তো যাই হোক, এই টপিক গুলো ক্লিয়ার। আমার মনে হয় এগুলো নিয়ে আর কোনো কোশ্চেন নেই। এগুলো আমরা অনেকবারই দেখছি। ট্রান্সপারেন্টটা হচ্ছে ট্রান্সপারেন্টে পরে দেখাবো, যখন আমি একটা ইমেজ দেবো এখানে, তখন আমরা ট্রান্সপারেন্টটা দেখাবো, ওটা তোলা থাকে আপাতত। এরপর আমরা দেখেন ফুটারে কাজ করবো আজকে। এর আগে কিন্তু ফুটারে কাজ করা নেই আমাদের কখনো। ফুটারে দেখেন একদম এখানে নিচে আসেন, এই যে ফুটার, এটাকে বলে আমরা ফুটার বার বলি। আচ্ছা, ফুটার বার এখন কিরকম নেবেন? ফুটার বার আমরা হচ্ছে এরকম নিতে যাচ্ছি। ঠিক আছে, মানে এই স্টাইল, উপরে একটা থাকবে, নিচে থাকবে। এটাও নেওয়া যায়, এটাও নিতে পারেন। এক পাশে আপনার লেখা থাকবে, এক পাশে এই থাকবে, আর আমি চাচ্ছি যে এরকম উপরে আমাদের লেখা থাকুক, নিচে আমাদের কিছু পেজ বা আইকন টাইকন এগুলা দিব আর কি। ঠিক আছে, ওই একই জিনিসটাও নিচে দেওয়া যাবে। তো এই দেখেন নিচের কোডটা দেখেন, কপিরাইট, কারেন্ট ইয়ার, সাইট টাইটেল হচ্ছে যে বেস 9, আর পাওয়ার্ড বাই থিম অথর। তো আমরা থিম অথর দিব না। অ্যাফিলিয়েটের ক্ষেত্রে একটা কন্ডিশন আছে। অ্যাফিলিয়েট সাইডে আমি একটু দেখাই, এক্সপার্ট থেকে কপি করে নিয়েছি। অ্যাফিলিয়েট সাইট, মানে অ্যামাজন অ্যাফিলিয়েট যারা করবে, তারা অ্যামাজন বলছে যে আমার একটা লাইন আপনাকে মাস্ট বি সব জায়গায় শো করাতে হবে, সেটা হচ্ছে অ্যাজ অ্যান অ্যামাজন অ্যাফিলিয়েট আই আর্ন ফ্রম কোয়ালিফাইড পারচেস। এই কথাটা লিখে দিতে হবে, বুঝতে পেরেছেন? তো আমরা এই কথাটা লিখে দেবো, না দিলে কিন্তু প্রবলেম করে। কোথায় আছে? এই যে এখানে। তো আমরা এখানে এই জায়গায় লিখবো এই কথাটা। এটা হইলো। আর নিচের সেকশন, এই যে সেকশন 1, এটা গেল এই সেকশন 1। সেকশন 2 তে আমরা কি দেবো? সেকশন 2 তেও আমরা টেক্সট সিলেক্ট করব, এবং এই যে হাইপারলিংক, মানে বেসিক এইচটিএমএল কারা কারা জানেন না? বেসিক এইচটিএমএল জানেন? যদি না জানেন, এরকম গুগলে সার্চ করবেন, এটাকে বলে হাইপারলিংক। মানে এই যে এই একটা জিনিস দেখেন, এই যেটা বের করলাম, এই যে এখানে ক্লিক করলে যে অ্যাবাউট পেজে চলে যাবে, দেখেন এই যে এদের অ্যাবাউট পেজ চলে গেল। অ্যাবাউট এর ব্যাকএন্ডে একটা কোড, মানে লিংক করা আছে না? এটা হাইপারলিংক। আমরা আইসিটি মনে হয় সবাই পড়েছি, তাই না মোটামুটি? তো বেসিক এইচটিএমএল এর মানে এইটা আমরা অনেকে জানি। না পারলেও এখানে লিখবেন জাস্ট হাইপারলিংক, এগুলো হাইপারলিংক এইচটিএমএল কোড, লিখলেই আসবে। লিখলেই যে W3 থেকে যে ফার্স্ট রেজাল্ট আছে, এখানে ঢুকবেন, দেখবেন যে এই যে এখানে একটা কোডের করা আছে, এই যে এ, তারপর হচ্ছে এইচ আর এফ, এইচ রেফ ইকুয়াল, তারপর হচ্ছে এই যে এটাকে বলে কোটেশন। এখানে আপনার মানে ইউআরএলটা, যে ইউআরএলটাতে আপনি যাবেন সেটা, আর সামনে মানে এটা হলো এই যে লিংক টেক্সট আছে, কোন টেক্সটটার উপর লিংক করবেন, হাইপার লিংক করবেন আর কি, সেটা জাস্ট এই কোডটুকু জাস্ট কপি করে নোটপ্যাডে আনবেন। নোটপ্যাডে এনে নোটপ্যাডে আনলেন, এই যে নোটপ্যাডে আনলেন। এরপর আপনি যে পেজগুলো বানাচ্ছেন, সেই পেজের লিঙ্কগুলো আপনাকে আনতে হবে। যেমন আমরা কি কি পেজ বানাইছি, ধরেন আমি একটা দেখাই, যে আমরা তো অ্যাবাউট পেজ বানাইছি। সেগুলো কোথায় পাবেন? সেগুলো আপনি পাবেন হচ্ছে এতগুলো পেজ কাজ করতেছি এটাতে, এই যে পেজেস, অল পেজেস যান, গিয়ে এখানে এই যে কন্টাক্ট পেজ, জাস্ট এই যে ভিউয়ারে যায় মাউসটা ধরে রাইট ক্লিক করেন, কপি লিংক অ্যাড্রেস, এই যে এখানে দেখেন এই যে ইউআরএল, এই যে ইন্টার, এই জায়গাটাতে এই ইউআরএলটা কেটে দিয়ে আপনার পেজের ইউআরএলটা দেন। আর এটা কি কন্টাক্ট পেজ, তাহলে কন্টাক্ট লেখাটা বুঝতেছেন ভাই ও বোনেরা? না বুঝলে একটু বলেন আমাকে। লিংক টেক্সটের জায়গায় কন্টাক্ট, এই যে কন্টাক্ট লেখাটা থাকে। ঠিক আছে, এইভাবে আপনি প্রত্যেকটা পেজে আপনাকে আনতে হবে, বুঝতে পেরেছেন? তো আমার এই জিনিসটা করাই আছে, তো আমাকে লিংকটা চেঞ্জ করতে হবে, এই যে এই জিনিসটাই। তো আমাকে যেটা করতে হবে, আমাকে এই যে সব জায়গায়, যেহেতু ওইটা অন্য ওয়েবসাইট, এই লিঙ্কগুলো আমাকে চেঞ্জ করতে হবে।
এই জায়গায় এই যে লিঙ্ক গুলো চেঞ্জ করতে হবে। অ্যাবাউট পেজ ওদেরও আছে, আমাদেরও আছে। এরপর এই যে কন্ট্রাক্ট প্রাইভেসি, দেখেন এই যে কোডটা আমরা করলাম, এই কোডটা আমাদের কি করতে হবে, এই যে ফুটারে গিয়ে বসাইতে হবে। এখন বলেন ভাই আপনি তো বলছেন কোড শিখাবেন না, কোড লাগবে না। এটা কিন্তু আহামরি কোনো কোড না বা এরকম এটা দেওয়াই লাগবে এরকম কিছু না, বুঝেছেন? আমি জাস্ট দেখাচ্ছি আপনাদের, যদি না দিতে চান না দিতে চান, তাই এই কোডটা আমি আপনাদের দিতে পারি, আপনারা শুধু লিঙ্ক গুলো চেঞ্জ করলেই হচ্ছে আপনাদের। দেখেন আমরা যে পেজ করে দিয়েছি সব কটা পেজ এখন এখানে চলে আসবে। দেখেন এই যে অ্যাবাউট আস, কন্ট্যাক্ট, প্রাইভেসি, টার্মস এন্ড কন্ডিশন। তো সবগুলোর মাঝে একটু করে একটা করে বাস দেই, মানে পাইপ দিই আর কি। এখানে যে অ্যাবাউট শেষ হচ্ছে এই জায়গায় একটা হাই স্পেস দিয়ে একটা পাইপ চিহ্ন দেন। অ্যাবাউট আসার সামনে একটা পাইপ চিহ্ন আসলো। কন্ট্যাক্ট, এবার কন্ট্যাক্ট কোথায় শেষ হচ্ছে দেখেন, এই কন্ট্যাক্ট শেষ হচ্ছে এখানে একটা পাইপ চিহ্ন দেন। প্রাইভেসি শেষ হচ্ছে এখানে, কার জন্য কঠিন হয়ে যাচ্ছে বেশি। এই দেখেন সবগুলোর সামনে একটা করে হয়ে গেল। এবং আপনি যদি চান এখানে ওই যে ওই কোডটা, এই যে এখানে যা দিয়ে বসাইছেন যে এই জিনিসটা আপনি এখানে বসাবেন, এটা বসাবেন। এই যে নিচে আবার এন্টার করেন, ওই কোডটা আবার এনে দেন এখানে, ফুল কোডটা। এই দেখেন এখান থেকে এই কোডটা আবার দেন। এই কোডগুলো লাগলে আমি দিয়ে দিচ্ছি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি, নাহলে এটা দিয়ে দিচ্ছি। এই দেখেন এখানে ওটাও চলে আসবে, একটু সময় লাগবে, চলে আসবে। এতক্ষণই লোড হচ্ছে। চলে আসবে, সমস্যা নেই। এই যে হচ্ছে আমাদের, কি জায়গা কম পড়লো নাকি ওদের? এই দেখেন এই দেখেন, দেখেছেন? ফেসবুক ক্লিক করে আমার পেজে চলে যাবে। দেখেন একটা লিঙ্ক দেওয়া আছে, বাকিগুলো লিঙ্ক দেওয়া হয়নি। এই ফেসবুক পেজ আমার কিন্তু আমার পেজে চলে গেছে। তাহলে আমরা হেডার ফুটার কমপ্লিট, এটা নিয়ে কোনো কথা আছে কারো? এই যে হেডার কমপ্লিট, ঠিক আছে, ফুটার কমপ্লিট আছে, কোনো আমরা টেমপ্লেট ইউজ করিনি, ঠিক আছে, একদম যা করতেছি নিজে থেকে করতেছি। আচ্ছা এরপরে দেখেন এই যে এই জিনিসগুলো দেখতে খারাপ লাগতেছে না, এই জিনিসগুলা ক্লাসে কেউ নাই আমার মনে হয়। না ভাইয়া আছে। আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে এই অংশগুলো আমরা কেটে ফেলবো। এটার জন্য যেটা করতে হবে আমাদের, এই যে সাইড বার দেখেন, ক্যাটাগরি কাস্টমাইজেশন এসে সাইড বার, এই যে পেজের মধ্যে ডিফল্ট আছে, পেজের মধ্যে আমরা না নো সাইড বার করে দিই। নো সাইড বার করার সাথেই পেজ থেকে আর কোনো সাইড বার থাকবে না, মানে এই পেজে থাকবে না, আমরা শুধু পোস্টে সাইড বার রাখবো। এটা সব চলে গেছে, আর নাই। পাবলিশ, এই যে এখন এটা আছে না, এটা লোড দিই, থাকবে না, এটা চলে গেছে। এই পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা
এখন দেখেন, এখন আমাদের অন্যান্য কাজগুলো করতে বেশি সময় লাগবে না। এখন আমাদের এলিমেন্টর দিয়ে আমরা পেজ ডিজাইন করব। ঠিক আছে? এই জন্য আমাদের আবার আমাদের মোটামুটি কাস্টমাইজেশনের কাজ মনে হয় এখানে আপাতত শেষ। হেডার করছি, ফুটার করছি। ব্রেড কামটা অন করে রাখেন, সমস্যা নেই। বিফোর টাইটেল এটা এরকম করে রাখেন। আপনি পারলে এটাও হাইড করে রাখতে পারেন। তো এটা ব্লগে ঢুকলাম কেন? এটা কি ব্লগে চলে যাচ্ছে? না। আচ্ছা, ব্রডকামটা অন করে রাখলাম। তো মেনু আমরা কাজ করেছি উইজেট আর হচ্ছে ব্লগ, এই দুটো হচ্ছে ব্লগের, যে ব্লগের কাজ করবো সেদিন এটা লাগবে, আপাতত এটা লাগতেছে না। আমরা বের হয়ে আসি। ওকে, এটা হয়ে যাচ্ছে। এখন আমাদের হচ্ছে পেজ। এখন যে পেজগুলো আমরা করলাম সেই পেজগুলোর সাথে তার আগে আমাদের কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে প্লাগইন নিতে হবে। আমাদের দুইটা প্লাগইন লাগবে আরো এক্সট্রা। সেটা হচ্ছে এই যে স্ট্যান্ডার্ড টেমপ্লেট, এগুলো আপাতত লাগতেছে না আমাদের। এই টেমপ্লেটগুলো আমি আপাতত অপ্রয়োজনীয় প্লাগইনগুলো ডিলিট করে দিচ্ছি আপাতত। শুধু এলিমেন্টার থাক, এলিমেন্টার হেডার ফুটার এই দুটো, এই তিনটা থাক, এগুলো থাক। এগুলো আমি ডাব্লিউবি লাইট ফর্ম, ডাব্লিউবি ফর্মটা আপাতত ডিএক্টিভ করে রাখতেছি, এটা আমার লাগবে। ডাব্লিউপি রিসেট ডিএক্টিভ, ডিলিট করে দেই। স্টার্টার টেমপ্লেট ডিএক্টিভ করে দেই আপাতত। স্টার্ট টেমপ্লেট দিয়ে আপনারা ই করব না আপাতত। এলিমেন্টার হেডার ফুটার ব্লক দিতে পারেন। আচ্ছা, এরপর হচ্ছে প্লাগইনে গিয়ে অ্যাড প্লাগইন। এরপর হচ্ছে এখানে লিখতে হবে হ্যাপি অ্যাডন্স, হ্যাপি হ্যাপি লিখলে তো আসার কথা, দেখি তো। হ্যাপি অ্যাডন্স ফর এলিমেন্টার, এটা না, আরো একটা আছে, এটা তো ইসেনশিয়াল অ্যাডন্স, এই যে এই দুটা হ্যাপি আর ইসেনশিয়াল, এই দুটো আমাদের লাগবে। এই দুটো আমরা লাগে এই করে ফেলি। আচ্ছা, অ্যাক্টিভ করে ফেলি। আচ্ছা, ইসেনশিয়ালটা আপাতত পরে করলেও চলবে। এখন আমরা পেজেসে আসি। পেজেস, প্রথমে আমরা হোম পেজ ডিজাইন করব। এই যে হোম, তো যে পেজ ডিজাইন করবেন সেই পেজে এসে সেই পেজ, সেখানে এডিট, ওই হোম পেজের পাশে লেখা আছে ফ্রন্ট পেজ। এই যে হোম পেজ আসার পর এডিট উইথ এলিমেন্টর। এখন দেখেন আপনাদের ওই সাইডটা আগের মতোই লাগবে, টেমপ্লেট যখন ইউজ করছেন তখনকার মতোই এখন হয়ে যাবে। কিন্তু শুধু ফাঁকা, আগে টেমপ্লেটের মধ্যে এডিট করছেন, এখন ফাঁকা পেজের উপর এডিট করে বানাইতে হবে, মানে বসাইতে হবে। এখন কি পরিচিত লাগতেছে এই সেকশনগুলা? হুম, এখন সব এনে এনে এখানে বসাইলেই আপনার সাইট হয়ে যাবে। এখন ধরেন আমরা প্রথমে হেডারটা বানাই। হেডার কিভাবে করতে দেখেন, হেডার দুটো সেকশন আছে। একটা হচ্ছে আপনি ব্র ভাবে এখান থেকে সেকশন নিয়ে হেডার বানাতে পারেন, অথবা আমাদের প্রিবিল কিছু টেমপ্লেট আছে এখান থেকে, যে হ্যাপিতে যান, ওই হ্যাপিটা যেটা নিলাম ওটা আমাদের এক্সট্রা। ওই যে আমরা তো এলিমেন্টটা আসলে প্রিমিয়াম নিচ্ছি না, ওই জন্য ওইটাকে সাপোর্ট দেওয়ার জন্য আমরা কিছু যাতে এখান থেকে ই করতে পারি, এটাই নিতে পারি। এখানে হেডার নাই, এখানে নিতে পারি আপনাকে ব্যানার দেখতে হবে, ব্যানার, এগুলো সবগুলো প্রো।
তো ফ্রি যেটা সেটা আমরা নিতে পারি। এটা নিই। এটা একটা হেডার, ঠিক আছে? এই হেডারটা আমরা সিলেক্ট করলাম, এটা একটা টেমপ্লেট ইনসার্ট করলাম, এক ক্লিকে আমাদের হেডারটা ক্রিয়েট হয়ে গেল। দেখেন বসে গেছে আমাদের হেডার। দেখেন আমার সাইডের প্রথম কাজটা রেডি। এখন আপনাদেরকে আমি চাইলে ট্রান্সপারেন্ট এই জিনিসটা দেখাইতে পারি, মানে ট্রান্সপারেন্ট হেডারটা কেমন হয়। এখন হচ্ছে এটা কিন্তু ট্রান্সপারেন্ট না, মানে এটা এখন কালার আছে। এখন ট্রান্সপারেন্ট হেডার বসে, মানে এই ইমেজের উপর হেডারটা বসে। আমি এতটুকু আগে আপডেট করি, করে আমরা ইতে যাই, কি বলে এটাকে, ওয়েবসাইটে কাস্টমাইজ, অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ। এই এখন দেখেন হেডার, ট্রান্সপারেন্ট হেডার, এই দেখেন এখন হয়েছে, চলে আসছে কিন্তু। এখন আবার এই যে এই কালার গুলো আবার তখন ই করতে হবে, বুঝতে পেরেছেন? এই ট্রান্সপারেন্ট হেডার আবার স্টিকি করা নেই। আচ্ছা, এটা বলতেছে ডিজেবল 404, ডিজেবল অন ব্লগ পোস্ট, লাগবে না। ডিজেবল অন পোস্ট, কিন্তু পেজের ক্ষেত্রে দেখাক না, পোস্টের উপরে দেখাক, সমস্যা নেই। কোন জায়গায় এটা থাকলো? হ্যাঁ হ্যাঁ, সেটাই 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 বলতেছি, টিকিটে কাজ করতেছে না কেন এখন? ট্রান্সপারেন্ট হেডার, ট্রান্সপারেন্টকে আলাদা করে স্টিক করতে হয়। কোন একটা জায়গায় গ্যাঞ্জাম হয়েছে আর কি। আচ্ছা দেখি, আমরা করে দেখি, মানে এখানে তো অনেক সময় কুকিজের জন্য প্রবলেম করে, আমরা পাবলিশ করে একটু এখানে দেখি। না ঠিক আছে, ওটা ওখানে হয়তো কুকিজের জন্য প্রবলেম করতেছিল। ঠিক আছে, ঠিক আছে। এখন চাইলে আবার এই কালার গুলো ঠিক করতে হবে। দেখ আমি আর বেশি কালারে না যাই, কালার করতে গেলে কালার করতেই থাকতে হবে আপনার। আমি জাস্ট প্রাইমারি কালারটা একটু ঠিক করে দেই। এখানে গিয়ে সাব মেনুটাকে ট্রান্সপারেন্ট করে দিই, সাব মেনু, এটা টাইপোগ্রাফি, সাব মেনুটাকে ট্রান্সপারেন্ট করে দেন, আর সমস্যা হবে না। আচ্ছা, বাই ডিফল্ট আবার সাদা আসতেছে কেন? মেনুর কালার সাদা দেওয়া আছে। আর সমস্যা হবে না। হ্যাঁ, টেক্সট কালার তো সাদাই থাকবে তোর। কোথাও একটা হোয়াইট কালার দেওয়া আছে। এগুলো আবার খুঁজতে হবে, তাকে আমি সময় নষ্ট না করি, আমি জাস্ট একটা কালার দিয়ে দিই তাহলে তো একটা করে খুঁজতে হবে এগুলা। এরকম থাকা আপাতত।
আচ্ছা, এরপর হচ্ছে আমরা যেখানে এডিট করতেছিলাম, আমরা হোম পেজে এডিট করে ফেলছি। এখন হোম পেজের পর এখন আপনি চাইলে এখানে একটা টাইটেল নিতে পারেন। দেখেন এই ফাঁকা পেজে এডিট আছে, যে এখন কি আনবেন আপনি টাইটেল, যে আপনাকে এখন জানতে হবে যে কি আনতে হবে কখন। এখন এই একটা সেকশন নিলাম, প্লাস চিহ্ন নিলাম একটা, দিয়ে এখানে একটা হেডিং নিয়ে এসে টেনে ছেড়ে দিলাম, এই যে হেডিং। তারপরে অ্যালাইনমেন্টটা মাঝামাঝি। এরপর এখন এটার টপ সেকশনটা বড় রাখতে হবে, অথবা একটা কাজ করতে পারেন, বাট স্পেসার নিতে পারেন, এই যে স্পেসার, এই স্পেসার নিয়ে হেডিং এর উপরে দিয়ে দিলেন, এর উপরে দিলেন, দেওয়ার পর স্পেসারটা একটু কমাই দিলেন। এই যে এখন দেখতে ওই যে ওটা লাগা লাগবে না, এই যে হ্যাঁ এরকম থাকলো। এখন এই টেক্সটটা যে নিলেন, টেক্সটের কালার, টাইপোগ্রাফি, এই যে টেক্সট কালার অবশ্যই ব্ল্যাক। এখন যে কালারটা নিচ্ছে সেটা একটু মাথায় রাখবেন, সেটা একবার কোডটা কপি করে নেবেন, মানে যেটা আপনি একবার নিচ্ছেন এই কালারটা, তাহলে টেক্সট কালার হিসেবে এই কালারটা আপনি কপি করে রাখবেন, যাতে আপনি পরবর্তীতে বারবার লাগবে। টেক্সট কালার কোড কপি করে রাখলেন, থাক আমি পরে সেভ করতেছি। দেন এই টেক্সট কালার থাকলো। টাইপোগ্রাফি ধরেন আপনি কোনটা দিবেন সেটা দেন। হ্যাঁ এটাই দিলেন, দিয়ে এই টেক্সটের সাইজ একটু বাড়াই দিলেন, ঠিক আছে। ওয়েটটা একটু বাড়াই দিলেন, 700 করে দিলেন, মোটা হবে একটু। একটা টাইটেল বানিয়ে ফেললেন। এখন এই টাইটেলের নিচে আপনি একটা চাইলে ইমেজ দিতে পারেন, একটা সেকশন নিলেন, এখানে এনে একটা ইমেজ টেনে এনে এখানে ছেড়ে দেন। এখন আমি এখানে একটা ইমেজ দিতে হবে আপনাকে, লম্বা একটা ইমেজটা অনেক বড়, আমি ইমেজটা একটু ছোট করে দিলাম। সবজি ইমেজ, এই ইমেজটাই দিয়ে দিকে দাঁড়ান। কোথায় ইমেজটা একটু খুঁজে দেন, এই যে অ্যাফিলিয়েট সাইটের হোম পেজে বেশি ডিজাইন হয় না, বুঝতে পারছেন? অ্যাফিলিয়েট সাইটের হোম পেজে শুধু ব্লগের একটা সেকশন করে দিতে হয়, বাকিটা হয়ে যায়। মানে বাকিটা ওখানে পোস্ট করলে, আপনার রেগুলার পোস্ট করলে ব্লগটা ওখানে, ব্লগের এটা চলে আসে। এই যে আপনি একটা ইমেজ দিলেন, ইনসার্ট করে, এত বড় ইমেজ না, এটা বড়ই হয়েছে, তাই দেখে লার্জ তো আছে, মিডিয়াম করি। জিনিসটা একটু ছোট লাগতো। যাই হোক, আমি
এরকমও করতে পারেন। তারপরে আবার একটা সেকশন দিলেন, আবার একটা টাইটেল, আবার একটা হেডিং, হেডিং এর উপর আবার একটা স্পেসিং, এই স্পেসিংটা আবার একটু কমাই দেন। তো হেডিংটা আবার মাঝখানে কি টেক্সট ছিল, টাইপোগ্রাফি, এআরসি, অথবা এটাই কপি করে করা যায়, যে কপি ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে এটাই আবার টেনে এনে এটা ছেড়ে দিলাম, কাটে দিই। আচ্ছা, এখানে আপনি ধরেন ওই যে একটু কমাই দিই, এখানে আপনি লিখলেন যে হচ্ছে our recent post, লিখলেন, লিখে এখানে আপনাকে আরেকটা সেকশন করতে হবে, সিনট্যাক্স সেকশনে। কি হবে? হ্যাঁ, বুঝিনি, স্পেলিং ভুল হয়েছে? জি ভাইয়া, সি হবে রিসেন্টে। দ্রুত লিখতে গিয়ে যাওয়াই হোক, মেনে নেন। এখানে দেখেন, এখানে আমি আরেকটা সেকশন নিলাম, এখানে ব্লগ লিখবো, ব্লগ, ব্লগের জন্য কি আছে, ব্লগ না তো পোস্ট করেন, পোস্ট, 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 আচ্ছা, পোস্ট ট্যাব, এটা কেমন দেখি তো, এটা কি জিনিস, আচ্ছা দেখেন, একটা মিনিট, আমি যে কি প্লাগইন ইউজ করছিলাম এর আগে, এটা ইলেভেন্টে অ্যাডভান্স এলিমেন্ট, এই জিনিসটা করবো আর কি। পোস্ট গুলো আপনি সুন্দর করে সাজাতে পারেন আর কি। দেখতে দেখতে আপনার সময় শেষ হয়ে গেল, আপনি কখন শুরু, মনে হলো মাত্র শুরু করলাম একটু আগে, 3:42 বেজে গেছে।
ইসেনশিয়াল এলিমেন্ট, আচ্ছা ওকে, আমাদের আরেকটা এলিমেন্ট একটা প্লাগইন লাগবে। ওইটা আমি ডাউনলোড করে রাখছি, অ্যাক্টিভ করে নেই। আপডেট করি আগে। অ্যাফিলিয়েট সাইটে পোস্ট গুলোকে প্রায়োরিটি দেওয়া বেশি, পোস্ট গুলোকে আপনি সামনের দিকে রাখবেন, রিসেন্ট পোস্ট গুলোকে, আর পেজ গুলো অতটাই না, মানে হোম পেজ জাস্ট, মানে কেউ তার হোম পেজ সার্চ করে ঢুকবে না। মানুষ হচ্ছে কোনো কিছুর প্রোডাক্টের এটাই বেস্ট লিখে সার্চ করবে, যে বেস্ট ভ্যাকুয়াম ক্লিনার ফর অমুক এরকম, বা ফর হোম বা ফর অফিস, সেই অনুযায়ী আপনার সাইট র্যাঙ্ক করলে তখন আপনার সাইটের ওই পেজটা করবে। আর হোম পেজটা হচ্ছে শুধুমাত্র যাতে হোম পেজে ঢুকলে সবগুলো পেজে একসাথে পাওয়া যায়, এখানে একটা সাইলোর ব্যাপার আছে। তো সেটা আমরা যখন এসইওতে দেখবো তখন আমরা সাইলোর ব্যাপারটা দেখবো। এসেনশিয়াল অ্যাডঅনস, এটা দিলেই হচ্ছে। আচ্ছা, এখন আমরা একটু হোম পেজে এডিটিং এ যাই, তাহলে আমরা মনে হয় পাবো। আচ্ছা, এখানে এই ছবিটা ভালো লাগতেছে না, এখানে কি দেবো এটা পরেই করি, আপাতত ফাঁকা। Our recent postcard, post grid, হ্যাঁ, এই যে পোস্ট গ্রিডটাকে, আমার রিসেন্ট পোস্টের এখানে পোস্ট গ্রিডটাকে কি করলাম, এসে ছেড়ে দিলাম। কিসের আবার আপডেট? আনতে আনতে কেবল ই করলাম, তার মধ্যে আবার কিসের আপডেট? ফন্টের আপডেট দেখা ভাই, ফন্ট অসাম আপগ্রেড নাকি এটা? পোস্ট গ্রিড elemental update 1.425 in order to সেটা সেটা কি আমি নিতে পারবো না নাকি এরকম কিছু? ফন্টের আপডেট চেয়েছে ভাই, ফন্ট অসাম 4 নম্বরে আছে, ফন্ট অসাম 5 লাগবে আপনার, এটাই তো দেখা যাচ্ছে এই জায়গায়। কিন্তু ওটা ছাড়া কি করতে দেবেন? আপনি তো আপডেট, আচ্ছা করে ফেলি। হ্যাঁ, এবার হয়েছে। তো আমরা দেখতে পারবো না, কারণ আমাদের কোনো পোস্ট করা নেই। পোস্ট করা থাকলে দেখতে পারতাম।
তার আগে আমাদের কিছু কাজ করতে হবে, কিন্তু পোস্ট করাটা লাগবে তার আগে। এরকম করে আপডেট রাখি, আমরা কিছু পোস্ট করে আসতে হবে। তো আজকে আমরা শিখি কিভাবে পোস্টও করতে হয়, সেটাও শিখে ফেলি। মানে ওয়েবসাইটে কিভাবে রেগুলার পোস্ট করবেন আপনি। এই যে এখানে যে অল পোস্টে যাবেন, দেখবেন এখানে কোনো পোস্ট নাই, আপনাকে নিউ পোস্ট করতে হবে। কেটে দেন, সমস্যা নেই। নো থ্যাঙ্কস, নো থ্যাঙ্কস, যে অ্যাড নিউ। তো পোস্ট করতে হবে, পোস্টগুলা কোনো একটা এ থেকে কপি করি, জাস্ট পোস্ট কপি করতে হবে। ধরেন একটা পোস্ট, একটু করে ডেমো পোস্ট করি এমনিতেই। বেস্ট অ্যাকুয়াম ফর হোম, ঠিক আছে। টেক্সট সবগুলো দামি টেক্সটই, তো এটাই দেওয়া থাক। এটাই একটা করে ইমেজ দিতে হবে, এই ফিচার ইমেজ। থাক, এটা পাবলিশ করে দিই, পাবলিশ, আবার নিউ পোস্ট। ধরেন আবার এইটাই, আমি টেক্সটটা কপি করে রাখি, এখান থেকেই এমনিতেই বানাই, টাইটেল বানাই। হ্যাঁ, গান। আচ্ছা দেখেন, আবার আরেকটা বানাই ফেলি, কোথায় গেল, অ্যাড নিউ টাইটেল। কেন করতেছি এই পোস্টটা, কারণ না করলে ওই জিনিসটা বুঝতে পারবেন না। তিনটা মিনিমাম করি, ইমেজ দিতে হবে এটারও। এটা দিয়ে একটা, আবার ধরেন দেই অপটিমাইজ পোস্ট কিভাবে করবেন সেটা আমরা দেখবো পরে। আর ইমেজ নেই, আচ্ছা এটাই আবার ঘুরে আবার এটা দিই। আচ্ছা এই যে পোস্টগুলো দিলাম, এখন আমাদের সাইটে একটু ভিজিট করি। এই দেখেছেন, এগুলো চলে আসছে। এখন সমস্যা হচ্ছে, দেখেন লেখা চলে আসছে, এটা চলে আসছে, এই রিড মোর এগুলো চলে আসছে, এগুলো দেখতে খারাপ লাগতেছে না নিচের গুলান? জি। হ্যাঁ, এখন এগুলো আমার ঠিক করতে হবে। এগুলো কিন্তু সবই এডিট করা যায়, ঠিক আছে। ওই যে আগের মতো এখান থেকে ছবি চেঞ্জ করতে পারবেন স্টাইলে গিয়ে, ঠিক আছে। ওই টেমপ্লেট যেমন চেঞ্জ করছেন, এরকম এগুলো সব চেঞ্জ করবেন। এগুলো না দেখাতে হবে আপনাদের, এই যে লেখা কিভাবে চেঞ্জ করবেন, এগুলো কিভাবে, সেটাই আমি ওগুলো না তা দেখি। আচ্ছা দেখেন, এই জিনিসটা আমাদের এডিট করতে হবে। এখন এই জায়গাতে আসি, এই জায়গাতে এসে
অথর নেম ছাড়া আপনি লিখতে পারেন। আর আপনি যদি কিছু না লিখতে চান তাহলে লেআউট সেটিংসে গিয়ে এগুলো অফ করে দিতে হবে, যে লেআউট সেটিংস। এখানে দেখেন এই যে শো ডেট, এখানে ডেট শো করতেছে না, এই যে অফ করে দেন, এই যে ডেট অফ হয়ে গেল। এই দেখেন ডেট সেট, এই যে শো অথর নেম ডিলেট, শো অ্যাভাটার, এই যে এটাকে বলা অ্যাভাটার, বন্ধ করে দেন। তারপর এন্ট্রি ফুটার, এন্ট্রি এটা লাগবে না কিছু। শো মেটা, মেটা বলতে এই অংশটা লাগবে না, বন্ধ করেন। এক্সেপ্ট ওয়ার্ড, কয়টা ওয়ার্ড দেখাবেন? কোনো ওয়ার্ড দেখাবেন না, 0। ও না না, 0 দিলে আবার বেশি করে আসতেছে। আচ্ছা, ওয়ার্ড কয়টা দেখাবেন সেটা একটু দেখাচ্ছে। আবার এটা দেখাচ্ছে হচ্ছে শো এক্স, এটা বন্ধ করে দেন, তাহলে ওই গানই বন্ধ। হ্যাঁ, এখন রিড মোর বন্ধ করবেন, তো এই যে শো রিড মোর অপশন, এটা বন্ধ করে দেন। এখন আর এই যে এটা একটু বড় লাগতেছে টাইটেল গুলো, এটা H5 বা H6 করে দেন, H6 H5 করে দেন, বেশি ছোট হয়ে যায় এরকম। তো আপনি যেভাবে করতে চান সেরকম করে এখানে করতে পারেন। শো টাইটেল, টাইটেলটা থাক, একটা টাইটেল মিনিমাম থাকতে হয়। আর ইমেজ সাইজ এখানে 300 বাই 300 আপনি করতে পারেন। এবং কয়টা দেখাবেন আপনি, আপনি যদি মনে করেন 4টা দেখাবেন 4টা, যদি মনে করেন যে এখানে 3টা দেখাবেন তাহলে 3টাই ফুল স্ক্রিন ভরে দেবে। 5টা 4টা ঠিক আছে, স্ট্যান্ডার্ড 1টা 2টা 3টে 4টে, 8টা বসবে এখানে, একটা পোস্ট দিলে এখানে বসবে। ঠিক আছে, এই কেমন লাগে এখন? এখন ভালো লাগবে। এই রিসেন্ট পোস্টগুলো আপনি যখনই কোনো পোস্ট করবেন সবগুলো কোথায় যাবে? ব্লগে তো যাবেই, সাথে এখানে এসে জমা হবে, এবং যে ফিচার ইমেজটা দেবেন সেটা এখানে এসে জমা হবে। বুঝতে পেরেছেন? অ্যাফিলিয়েশনের ধরনগুলো এরকম হয়। আর দেন এখানে আমি ইমেজটা সিলেক্ট চেঞ্জ করে দিই, এটা আদা ওই সবজিটা দিয়ে দিই। এর ফাঁকে আপনারা প্রেজেন্টটা দিয়ে ফেলেন। সব সবজিময় হয়ে গেল। তারপর অ্যাফিলিয়েট সাইটে এখানে এরকম ওরকম কিছু থাকে না, এটা ডিলিট করে দেন। লেখা দিতে পারেন আরো, এই যে ফার্স্ট স্ক্রিন, এবার রিসেন্ট পোস্ট। এখানে আপনি এখন এই জায়গায় কি করবেন এটা এখন আপনি চাইলে দেখতে পারেন। আপনি ওদের এই আপনার নিশ রিলেভেন্ট আপনার কম্পিটিটররা কিভাবে সাইট বানাচ্ছে সেগুলো চেক করতে পারেন, সেগুলো চেক করে আইডিয়া নিতে পারেন। সাইট বানানোর মেইন হচ্ছে আইডিয়া জেনারেট করা। আপনি কিভাবে চাচ্ছেন আপনার সাইটটা দেখতে, এটা হচ্ছে আপনারা আমাদের মেইন কাঠামোটা বানিয়ে ফেলছি। মানে আমরা লোগো দিছি, হেডার ফুটার বানিয়ে ফেলছি, ফুটার বানাইছি, সব বানাইছি। এখন মাঝখানে ডিজাইনটা আপনি কিভাবে করবেন, ঠিক আছে? এখন এলিমেন্টর দিয়ে, আপনি তো এলিমেন্টর এখন সবই জানেন, এলিমেন্টর দিয়ে সবই করা যায়। এখান থেকে কি করা যায় না, আমি আগে অ্যাফিলিয়েটের জন্য যিনি মানে এটা দেখাই দিই, অ্যাফিলিয়েটের পর দেখাবো আবার পার্সোনাল সাইটের জন্য কেমন এখান থেকে কি কি নেবেন, কেমনে করবেন, ওগুলো আমি দেখাই দিব। তো অ্যাফিলিয়েট সাইটের ইগুলো এরকম হয়। আপনি যদি আরেকটা সাইট দেখে আপনাদের, এটা একটা অ্যাফিলিয়েট সাইট, এটা এরকম করে বানানো। এটা আমরা খালি একটু বড় দিছে, এটা একটু ছোট দিছে, দিয়ে যে এরকম করে দেখেন। এটা ওটা অন্য বিল্ডার দিবা না, এই জন্য এটা এরকম, এটা পেইড বিল্ডার। তো আমি যদি আবার এটা ডিজাইনের জন্য যদি পেইড টুল দিতে বলতাম তাহলে তো আর আমাকে আপনারা হয় বাদ দিতেন, নাহলে আমি আপনাদের ইয়ে করতাম, মানে মারামারি লাগতো। এত পেইড, মানে এখানে প্রত্যেকটা জিনিসই পেইড ইউজ করছে, ঠিক আছে? প্রত্যেকটা টুলের পেইড ভার্সন আছে। এই যে আমরা যে এলিমেন্টর ইউজ করছি সেটার পেইড ভার্সন, আর এটা ইউজ করছে থ্রাইভ আর্কিটেক্ট, এটা এলিমেন্টের মধ্যে আর একটা পেজ বিল্ডার আর কি। আমি নাম দেই, আপনারা যদি ভবিষ্যতে এই করেন, যাতে আপনাদের মনে হয় যে না ভাই আপনার নামটা বলছিল। থ্রাইভ আর্কিটেক্ট, থ্রাইভ আর্কিটেক্ট, থ্রাইভ আর্কিটেক্টের প্রায় এটা এটা একটা পেজ বিল্ডার। এই সাইটটা ওই পেজ বিল্ডার দিয়ে বানাইছে। এবং এই সাইটটা এখন কেমন ইনকাম করে আপনারা জানেন? মানে সরি, জানেন না, তো আইডিয়া করেন তো এই ওয়েবসাইটটা কেমন ইনকাম করে পার মান্থ। এটা আমার মানে পরিচিত আর কি। এটা হচ্ছে থ্রাইভ আর্কিটেক্ট, এই যে পেজ বিল্ডার আর কি। আমরা যখন এলিমেন্টর ইউজ করতেছি ওরকম এটা আরেকটা টুল। এখানে ওই যে অনেক কিছু টেমপ্লেট করা আছে, খালি এটা টেনে এনে এদিক সেদিক করে দিই, সাইট বানানো আর কি।
বুঝতে পেরেছেন? তো এটা একটা আর আমরা ব্যবহার করতেছি এলিমেন্টর আমরা এটা ইউজ করতেছি। এটা ফ্রি নাই, এলিমেন্টের যত ফ্রি ভার্সন আছে এটা ফ্রি নাই। তো এন কি করছি দেখি, লেটেস্ট কায়াকিং টিপস। আচ্ছা, আমরা ওটা একটা বানাই ফেলছি। আর সামনে কিছু কি দিছে, আচ্ছা সামনে এরকম একটা ইমেজ দিছি, কিছু লেখা দিছি। আমি যদি এটাই এখন যদি করি, এই দেখেন এই জিনিসটা 19 উপরের দিকে দিছে, বললাম না এই যে সব পেজে রাখতে হয় এখন। এবং নিচেও দেখেন ওই যে অ্যাফিলিয়েট মার্কেটিং এর দিছে, আগে এই লাইনটা লিখতে হতো কি, বড় লাইনটা এটা। তো এখন এটা রিসেন্টলি এটা আপডেট করে করছে। আর এই সাইটটা তো উনি দুইভাবে ইনকাম করতেছে, একটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং তো হচ্ছেই, সাথে আবার দেখেন গুগল অ্যাডসেন্সে বসাইছে, দেখেন অ্যাড, এই দেখেন নিচে অ্যাড বসেছে। তারপরে আমি একটা প্রোডাক্টে যাই দেখি, এখন এটা 600 মানে $500 থেকে $600 করে পার মান্থ এটা থেকে আসতেছে এই সাইটটা থেকে। এরকম একটা সাইট যদি বানাইতে পারেন তাহলে আর চাকরি করতে হবে না, বুঝতে পেরেছেন? তো আপনারা দোয়া করেন, আমার একটা সাইট ভালো করতেছে, আগাচ্ছে। সো ফ্রিল্যান্সিং আস্তে আস্তে এক সময় মানে বন্ধ করে দিতে হবে, কারণ ফ্রিল্যান্সিং হচ্ছে ক্লায়েন্ট ফেরা দেয়, আর এটা নিজের সাইট, নিজে কাজ করবেন। এবং একটা সাইট থেকে যেরকম $500-600 ইনকাম করা যায়, এরকম যদি আপনার 2-3টে সাইট থাকে তাহলে আপনি কি পরিমাণ আর্ন করতে পারবেন। অ্যাফিলিয়েট মার্কেটিং এই জন্য এত মানুষ মানে এত মাতামাতি করে, ঠিক আছে? অ্যাফিলিয়েট মার্কেটিং, তবে হ্যাঁ র্যাঙ্ক করা অবশ্যই টাফ আছে, এখানে অনেক ব্যাপার আছে। তবে করতে পারলে এরকম একটা করে সাইট যদি থাকে, এরকম 2-3টে সাইট থাকলে মাসে $1500-2000 যদি ইনকাম করতে পারে, তাহলে $1500-2000 বাংলাদেশের টাকায় কনভার্ট করেন। আবার সাথে যে গুগল অ্যাডসেন্স থেকে ইনকাম করতেছে, এই গুগল অ্যাডসেন্স থেকে $1 থেকে $150 ইনকাম হয় এখানে। $150 ইনকাম হলে তো 10-12-15 হাজার টাকা, বুঝতে পেরেছেন? আপনার কোন সাইট ভাই? আমার কোন সাইট বলতে? মানে আপনি বলেন না আপনার একটা সাইট উঠতেছে এরকম। না সাইট তো বলা যাবে না, আমি তো সেটা আপনাদেরকে বলিনি। কোনো ইনকামের কোনো সাইডে বলা যাবে না, বুঝতে আচ্ছা পেরেছেন? গুগল অ্যাডসেন্স বলেন বা অ্যাফিলিয়েট মার্কেটিং বলেন, এরকম কোনো সাইডে আমাকে মানে আপনাদের বলা যাবে না, আপনাদের না কোনো স্টুডেন্টদেরকে বলা যাবে না, বুঝতে পেরেছেন? কারণ এই ক্ষেত্রে অনেক সময় প্রবলেম হয়, কারণ এই ভিডিওগুলো অনেক সময় আপনাদের কাছ থেকে অন্য জনের কাছে যায়, অনেক সময় স্প্যামিং করে অনেকে। আপনারা ব্ল্যাক হ্যাট এসইও নাম শুনেছেন? জি। ব্ল্যাক হ্যাট এসইও অনেকে করে, অনেকে শত্রুতা করে বা একটু করে। আমার ধরেন এই সাইটটা ধরেন বললাম এটা আমার, এটা নিয়ে আপনারা এখন কি করবেন, এটা শেয়ার মানে কেউ ভিডিও দেখবে, এই সাইটটা নিয়ে আমি চাইলে এই সাইটের ক্ষতি করতে পারি, বুঝতে পেরেছেন? এই যে কেউ স্বীকার করে না যে আসলে কার সাইট কোনটা। আমার ট্রেনারও কোনোদিন আমাকে বলে না যে তার কোনটা সাইট, বুঝতে পেরেছেন? বা তার সাইটের নাম কি। আচ্ছা আচ্ছা। তো অ্যাফিলিয়েট সাইট কেউ কখনো দেখায় না, আপনি দেখবেন যখন বড় বড় ট্রেনাররা যখন ক্লাস নেয় তখন ওই যে ডেমো সাইটে ক্লাস নেয় বা করে, কিন্তু ওদের সাইটে ওরা কখনো দেখায় না। কারণ এই যে ব্ল্যাক হ্যাট এসইও করলে তোমার সাইটের এটা পড়ে যায়, বা আপনি যদি ইচ্ছা করে এই সাইটে সারাদিন আপনি করেন, ভিপিএন দিয়ে যদি এই অ্যাডসেন্সে বারবার ক্লিক করেন না, এই সাইটের এটা নষ্ট হয়ে যাবে। গুগল অ্যাডসেন্স, গুগল তো আর দেখতে যাবে না যেটা অন্যজন শত্রুতা করে করছে, বুঝতে পেরেছেন? আবার ফিরে আনতে গেলে অনেক দোয়াতাবিজ করতে হবে তখন, মানে গুগলকে প্রুফ দেখাতে হবে যে এটা আপনি করেননি, এটা আপনার কম্পিটিটররা কেউ একজন আপনার এটা করেছে। এটা যদি আমি এখন ভিপিএন দিয়ে কয়েকবার বারবার ক্লিক করি, চেঞ্জ করে এই সাইটের অ্যাডসেন্সটা চলে যাবে। কারণ এটা তো গুগল অ্যাডসেন্স আছে, গুগল অ্যাডসেন্স মানে গুগল মনে করবে যে আপনি সেলফ ক্লিক করতেছেন, মানে আপনার সাইডে আপনি ভিপিএন দিয়ে ক্লিক করতেছেন না আর্নিং বাড়ানোর জন্য, বুঝতে পেরেছেন? এগুলো আস্তে আস্তে বুঝবেন আর কি, আর একটু বয়স হোক আপনাদের, মানে এই ইন্ডাস্ট্রিতে বয়স হোক। আপনারা তো সবাই আমার বয়স আমি জানি, বাট এই ইন্ডাস্ট্রিতে একটু যখন বয়স হবে তখন বুঝতে পারবেন আচ্ছা কেন ভাই। শেয়ার করা যায় না। জি বলেন ভাই। আচ্ছা ভাই, মনে করেন যে একটা সাইট ঠিক আছে, মিনিমাম দাঁড় করাইতে কিরকম টাইম লাগে? 6 মাস 8 মাস। র্যাঙ্ক করতে আর কি, যে আপনি বললেন যে এটা র্যাঙ্ক হয়ে গেছে, মনে করেন যে একটা সাইট র্যাঙ্ক হইতে এরকম 6 মাস 8 6 মাস। মাস 8 মাস 1 বছর 1.5 বছর, মানে বিভিন্ন সময় লাগে। আচ্ছা, আর এই যে র্যাঙ্কটা ভাই, এটা কিসের উপরে ডিপেন্ড করে? ভিজিটরের উপরে না আপনার? কন্টেন্ট, হ্যাঁ ভিজিটর তো অবশ্যই, কন্টেন্ট মানে কন্টেন্ট যত ভালো হবে তত তো আপনার কিওয়ার্ড র‍্যাঙ্ক করবে। র‍্যাঙ্ক বলতে এই যে আমি যখন এখানে সার্চ করেছিলাম যে বেস্ট করে লিখছিলাম না,
জি যে বেস্ট ভ্যাকুয়াম ক্লিনার ফর হোম, এই কিওয়ার্ডটা লেখার পর এই যে ফার্স্ট পজিশনে যেটা আসছে এটা এটা হচ্ছে র‍্যাঙ্ক, মানে স্যার অনেকে গ্রুপে কমেন্ট করতেছে স্যার, জয়েন হতে পারতেছে না। না হোক। ও আচ্ছা, আপনাদের 4টা বেজে গেছে ভাই, আপনারা লিভ না আজকে, বাকি কথা কালকে, ওকে ভাই। ঠিক আছে, করে ফেলেন। হুম হুম আসলে এটা খুব বলা টাফ, মানে ওই অ্যাকাউন্ট আসলে অ্যাক্টিভ আছে কিনা এটা একটা মানে মেইন কথা। তো না করাই ভালো, 5 বছর 4 বছর আগেকার অ্যাকাউন্ট আছে কিনা সেটা আগে দেখেন, অ্যাক্টিভ আছে অ্যাকাউন্ট, মানে অ্যাকাউন্ট আছে, অনেকে লগইন করে দেখতে বলেন, যে লগইন করে একটা গিগ খুলে দেখতে বলেন, যদি গিগে ইমপ্রেশন আসে তাহলে বুঝবেন যে অ্যাকাউন্ট ঠিক আছে। আর যদি অ্যাক্টিভ করার পর একটা গিগ বানিয়ে যদি দেখেন যে 5-7 দিনের মধ্যে ওরকম কোনো ইমপ্রেশনে পাচ্ছেন না বা পাচ্ছেন না, তাহলে বুঝতে হবে যে ওই অ্যাকাউন্টটা ডাউন হয়ে গেছে, বুঝেছেন? ওটা আসলে হ্যাঁ, না না প্রবলেম হবে না, দরকার একটা উইন্ডোজ দিয়ে দিবেন একটা হালকা, তাহলে আর সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, ফাইবারের যে গিগ গুলো ঠিক আছে, এটা কি ইমপ্রেশনের উপরে অনেকটা ইফেক্ট করে নাকি ক্লিকের উপর ডিপেন্ড করে? সবই ইমপ্রেশন করলে মানে তার মানে হচ্ছে আপনার গিগটা মানুষ দেখতেছে, আর ক্লিক করলে তার মানে আপনার গিগটা দেখতেছে এবং আপনার গিগে অবশ্যই মজার কিছু আছে বা ভালো কিছু আছে বা দেখার কিছু আছে, এই জন্য ক্লিক করতেছে। আর শুধু একজন দেখতেছে মানে শুধু দেখতেছে, তার সামনে যাচ্ছে, ক্লিক করতে তার মানে অবশ্যই তার মানে প্রয়োজনীয় সে কিছু পাইছে, এই জন্য ক্লিক করছে। আপনি কি দেখলেই ক্লিক করেন কোনো জিনিস নিয়ে, ওখানে ভিডিওটা মনে হয় যে না এখানে এই গানটা ভালো হইতে পারে, তখন দেখেন, তাই না? জি ভাই। ওরকম। গুগলের কি একটা বললো? না না, এসিও তো শেখায়নি, 8 নম্বর আপনাদের সাথেই তো, ওনাদেরকেও শেখায়নি, ওই অর্ডার করে গেছে, মানে রিলেভেন্ট গিগ গিগ মনে করে সে করে সোশ্যাল মিডিয়া, মানে গুগল আর কি, ইউটিউবের কিছু একটা আর কি হতে পারে। আমি ভালো করে শুনলাম, আমি ক্লাসে দিতে আমি বললাম যে ভাই পরে করি, তাহলে করতে কাটলাম ফোন। গিগ তো ভাই ম্যাক্সিমাম 7টা দেওয়া যায় তাই না? এখন 7টা আপাতত, আচ্ছা আচ্ছা। নতুন অবস্থায়, পরে আপনি লেভেল পার করলে আরো গিগ বাড়ানো যায়। ওকে ভাই, আমরা আসি। আসসালামু আলাইকুম। আসবেন, ঠিক আছে, আসতে থাকেন। বাড়ির ঠিকানা না, আপনি গুগলে সার্চ করেন, দেখুন আমার বাসার ঠিকানা একদম দেওয়া আছে, 44 শুক্রাবাদ বাজার, ওখানে আছে, আমাকে বলুন যে ভাই আপনার বাসার নিচে, আমি দেখেন। এটাই সমস্যা, আপাতত নাই, স্যার বর্তমানে আপনি কোথায় আছেন? বর্তমানে বগুড়ায় আছি। স্যার এটা কি আপনার গ্রামের বাড়ি? না, এটা আমার শহরের বাড়ি, গ্রামের বাড়ি আমার রংপুরে, ঠিক আছে, আমার জন্মস্থানও রংপুর। এখন আসি ফ্রেন্ড, মানে ফ্রেন্ডের সাথে বগুড়ায় আছি, একা একাই তো আসলে ভালো লাগে না। আর ঢাকায় থাকি, ঢাকায় থেকে করোনাকালীন সময় চলে আসলাম, এরপরে মাঝখানে ওই কিছুদিন আগে গেছিলাম, গিয়ে কয়েকদিন থাকছি, আবার চলে আসছি। তো বাড়িতে ওই এক ওয়াইফাই অ্যাভেলেবল না, যেটা কিনে কিনে ক্লাস করতে হয়, বললাম যে ঠিক আছে, তাহলে বগুড়ায় ফ্রেন্ড আছে, ওদের সাথে থাকি, ওই ফ্রেন্ডের সাথে আপাতত আছে, একটা রুম নিয়ে আপনাদের সাথে ক্লাস দিচ্ছি। আর জি, আচ্ছা, আপনার লিভ নেন, বাকি কথা বাদ, মানে কালকে জোহর। ঠিক আছে ভাই, আসসালামু ঠিক আলাইকুম। আছে।